নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আজ আমরা পড়ব স্বামী অভেদানন্দ মহারাজজির জীবন কথা। স্বামী অভেদানন্দের পূর্ব নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র। তার পিতা শ্রীযুক্ত রসিকলাল চন্দ্র উত্তর কলকাতার ২১ নং নিমু গোস্বামী লেনে বাস করিতেন। ইংরেজিতে তাহার ব্যুৎপত্তি ছিল এবং ওরিয়েন্টাল সেমিনারি নামক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করিয়া তিনি খ্যাতি অর্জন করেন। তাহার কৃতবিদ্য ছাত্রদের মধ্যে কৃষ্ণদাস পাল, গিরিশচন্দ্র ঘোষ ও বিশ্বনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের পিতা প্রভৃতির নাম উল্লেখযোগ্য। রসিকলালের প্রথমা পত্নী বিহারীলাল নামক একটি পুত্র সন্তান রাখিয়া লোকান্তরিত হন। এই পুত্র দুর্ভাগ্যক্রমে আলেকজান্ডার ডাফ ও স্বীয় সহপাঠী কালীচরণ ব্যানার্জি প্রভৃতির প্ররোচনায় খ্রিস্টধর্ম গ্রহণপূর্বক গৃহত্যাগ করিলে বিপত্তিক রসিকলাল নয়নতারা দেবীর পাণিগ্রহণ করেন। সুশীলা ও ধর্মপ্রাণা নয়নতারা মা কালীর নিকট একটি পুত্র সন্তানের জন্য আকুল প্রার্থনা জানাইয়া 1866 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর মঙ্গলবার 1273 সালের 17ই আশ্বিন কৃষ্ণা নবমী তিথিতে কালীপ্রসাদকে লাভ করেন। সন্তানটি আঙিনাতে প্রসূত হয়। নবজাত পুত্র সর্বাঙ্গে নারী বিজড়িত হইয়া যেন পদ্মাসনে মৃতপ্রায় বসিয়াছিল। অবশেষে চক্ষে লঙ্কা চূর্ণ দিলে সে কাঁদিয়া উঠিল। মা কালীর প্রসাদে লব্ধ তাহার নাম হইল কালীপ্রসাদ। মাত্র 1.5 বৎসর বয়সে আমাশয় রোগের আক্রমণে কালীপ্রসাদের প্রাণ সংশয় হইয়াছিল। ভগবৎ কৃপায় কবিরাজি চিকিৎসায় তিনি আরোগ্য লাভ করেন। 5 বৎসর বয়সে তাহার হাতেখড়ি হয় এবং যথাসময়ে তিনি লাহাপাড়ার গোবিন্দশীলের পাঠশালায় প্রবেশপূর্বক 2 বৎসর পাঠাভ্যাস করেন। অতঃপর আহিরিটোলায় যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয়ে 3 বৎসর অধ্যয়ন করেন। বঙ্গবিদ্যালয়ের পরে 1876 খ্রিস্টাব্দে তিনি ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন। মেধাবী, ধীর ও শান্ত স্বভাব কালীপ্রসাদ প্রত্যেক বিদ্যালয়েই পরীক্ষায় অতি উচ্চ স্থান অধিকার করিতেন এবং কখনো কখনো ডাবল প্রমোশনও পাইতেন। পাঠাভ্যাসকালে কালীপ্রসাদ সংস্কৃতের প্রতি বিশেষ আকৃষ্ট হন। বিদ্যালয়ের বিধিবদ্ধ সামান্য শিক্ষাতে সন্তুষ্ট না হইয়া তিনি হাতিবাগান টোলে হেরম্ব পণ্ডিতের নিকট মুগ্ধবোধ পাঠ করেন। ওরিয়েন্টাল সেমিনারির প্রধান শিক্ষক তাহার সংস্কৃতানুরাগে আকৃষ্ট হইয়া তাহাকে একখানি ছন্দমঞ্জরি পড়িতে দেন। বলা বাহুল্য যে বাল্যের এই ছন্দজ্ঞানের ফলেই তিনি পরবর্তীকালে বহু সুললিত সংস্কৃত স্তোত্র রচনা করিতে পারিয়াছিলেন। বিদ্যালয়ে পাঠাভ্যাসকালে শঙ্করাচার্যের দার্শনিক প্রতিভার পরিচয় পাইয়া কালীপ্রসাদের মনে পণ্ডিত ও দার্শনিক হইবার আকাঙ্ক্ষা জাগিল। দৈবক্রমে 14 বৎসরের বালক কালীপ্রসাদ পিতার পুস্তকাবলীর মধ্যে একখানি গীতা পাইয়া উহা পড়িতে আরম্ভ করিলেন। এতদ্ব্যতীত তিনি শশধর চূড়ামণি মহাশয়ের পরামর্শানুসারে পাতঞ্জল যোগসূত্র পড়িবার উদ্দেশ্যে কালীবর বেদান্ত বাগীশের নিকট উপস্থিত হইলেন। কর্মব্যস্ত বেদান্ত বাগীশ তাহাকে স্নানের পূর্বে তৈলমর্দনকালে আসিয়া যোগসূত্রের মর্ম শুনিয়া যাইতে বলিলেন। কালীপ্রসাদ ইহাতেই সম্মত হইলেন এবং যোগসূত্র পাঠান্তে ওইভাবেই শিব সাহিত্য ও পাঠ করিলেন। যোগশাস্ত্র পাঠে তিনি জানিলেন যে উপযুক্ত গুরুর নিকট
যোগাভ্যাস করা আবশ্যক। তদনুসারে গুরুর সন্ধানে মন আকুল হইয়াছে। এমন সময় সহপাঠী যজ্ঞেশ্বর ভট্টাচার্যের নিকট তিনি দক্ষিণেশ্বরের পরমহংস শ্রীরামকৃষ্ণের সংবাদ পাইলেন। শ্রীরামকৃষ্ণকে দেখিবার আগ্রহে তিনি সম্ভবত 1884 খ্রিস্টাব্দের মধ্যভাগে একদিন কাহাকেও কিছু না বলিয়া পদব্রজে দক্ষিণেশ্বর চলিলেন। পথ অজ্ঞাত। অনেক দূর চলার পর যখন জানিলেন যে দক্ষিণেশ্বর পশ্চাতে ফেলিয়া আসিয়াছেন, তখন আবার বিপরীত দিকে হাঁটিয়া দ্বীপ্রহরে কালীবাড়ির উত্তরের প্রবেশদ্বার অতিক্রম পূর্বক বেলতলা ও পঞ্চবটির পার্শ্ব দিয়া মন্দির প্রাঙ্গণে উপস্থিত হইলেন। কিন্তু সংবাদ লইয়া জানিলেন যে পরমহংস মহাশয় কলিকাতায় গিয়াছেন, রাত্রে ফিরিবেন। অগত্যা তিনি হতাশ মনে ক্লান্ত দেহে পরমহংসদেবের গৃহের উত্তরের বারান্দায় বসিয়া আছেন। এমন সময় আর একজন যুবক সেখানে উপস্থিত হইলেন। ইনি শশী বা পরবর্তীকালের স্বামী রামকৃষ্ণ আনন্দ। শশীর সঙ্গলাভ করিয়া কালীপ্রসাদের বিশেষ সুবিধা হইল। কালীবাড়ির কর্মচারীদের সহিত পরিচয় থাকায় শশী উভয়ের জন্য প্রসাদ সংগ্রহ করিলেন এবং পরমহংসদেবের কথা প্রসঙ্গে সময়ও সুন্দর কাটিয়া গেল। রাত্রি 9টায় শ্রীরামকৃষ্ণ লাটুর সহিত ফিরিয়া নিজ কক্ষে ক্ষুদ্র শয্যাটিতে উপবেশন করিলেন। অতঃপর কালীপ্রসাদ শ্রীরামকৃষ্ণের নির্দেশে আহুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ প্রণাম করিলেন। ঠাকুরের প্রশ্নের উত্তরে তিনি আত্মপরিচয় দিয়া জানাইলেন, আমার যোগ সাধনার ইচ্ছা আছে, আপনি আমায় শিখাবেন কি? পরমহংসদেব এই প্রশ্নে স্বল্পক্ষণ মৌন থাকিয়া উত্তর দিলেন, তোমার এই অল্প বয়সেই যোগ শিক্ষার ইচ্ছা হয়েছে, এ অতি ভালো লক্ষণ। তুমি পূর্বজন্মে যোগী ছিলে, কিন্তু তোমার একটু বাকি ছিল, এই তোমার শেষ জন্ম। আমি তোমায় যোগ শিক্ষা দেব। আজ বিশ্রাম করো, কাল এসো। অনুরাগের নবোদয়ে বিনিদ্র রজনী যাপনান্তে কালীপ্রসাদ পরমহংসদেবের আহ্বানে ব্রাহ্ম মুহূর্তে শ্রীগুরু সকাশে উপস্থিত হইলেন। ঠাকুর জিজ্ঞাসা করিয়া জানিলেন যে তিনি এন্ট্রান্স ক্লাসে পড়িতেছেন এবং যোগশাস্ত্রের সহিত পরিচিত আছেন। তৎপরে তিনি সানন্দে কালীপ্রসাদকে উত্তরের বারান্দায় লইয়া গিয়া একখানি তক্তপোষে যোগাসনে বসাইলেন এবং স্বীয় দক্ষিণ হস্তের মধ্যমাঙ্গুলি দিয়া জিহ্বায় বীজমন্ত্র লিখিয়া দিয়া দক্ষিণ হস্তে তার বক্ষস্থল হইতে শক্তিকে ঊর্ধ্ব দিকে আকর্ষণ করিলেন। সঙ্গে সঙ্গে কালীপ্রসাদ গভীর ধ্যানে মগ্ন হইলেন। কিছুক্ষণ পরে ঠাকুর আবার শক্তিকে আকর্ষণপূর্বক অধোদিকে নামাইয়া দিলে তিনি বাহ্যভূমিতে ফিরিয়া আসিলেন। ইহার পর ঠাকুর তাহাকে ধ্যানাদি সম্বন্ধে উপদেশ দিলেন এবং ধ্যানে যেসব দর্শনাদি হয় তাহা তাহার নিকট প্রকাশ করিতে আদেশ করিলেন। অধিকন্তু কালীপ্রসাদকে অবিবাহিত জানিয়া বিবাহ করিতে নিষেধ করিলেন। অতঃপর কালীপ্রসাদ কালী মন্দিরে কিয়ৎক্ষণ ধ্যানান্তে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন। বিদায়কালে ঠাকুর তাহাকে মিষ্টি প্রসাদ দিয়া বলিলেন, আবার এসো, যদি পয়সা জোগাড় না হয় তবে এখান হতে দেওয়া হবে। সেদিন এক ভদ্রলোক গাড়ি করিয়া কলিকাতায় ফিরিতেছিলেন। ঠাকুরের ইচ্ছানুসারে তিনি কালীপ্রসাদকে গাড়িতে তুলিয়া লইলেন। বাড়িতে আসিয়া ঠাকুরের উপদেশানুসারে কালীপ্রসাদ প্রত্যহ সকাল ও রাত্রিতে ধ্যান করিতে এবং ঘন ঘন দক্ষিণেশ্বরে যাইয়া স্বীয় অনুভূতি নিবেদন করিতে লাগিলেন। ইহাতে স্বভাবত পড়াশোনায় অমনোযোগ আসিল ও বাড়ির লোকের দৃষ্টি আকৃষ্ট হওয়ায় তাহারা বাধা দিতে লাগিলেন। কালীপ্রসাদ কিন্তু তাহাতে নিবৃত্ত না হইয়া সাধনায় রত থাকিলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ সমীপে গমনাগমনের ফলে তাহার অনেক ভক্তের সহিত পরিচয় ঘটিল এবং ঠাকুরের বিবিধ সেবার সুযোগ পাইয়া তিনি ধন্য হইলেন। ঠাকুর ঝাউতলায় গমনকালে অনেক সময় তাহার স্কন্ধে হাত দিয়া চলিতেন, আবার কখনো কখনো ওইভাবে ভ্রমণকালে অনেক উচ্চ তত্ত্ব শিখাইতেন। এতদ্ব্যতীত ভক্তদের বাড়ি যাইয়া সদালোচনা করিতেও উপদেশ দিতেন। একদিন কালী দক্ষিণেশ্বরে যাইয়া নিবেদন করিলেন যে ধ্যানে তিনি ঈশ্বরের
সর্বতোপ্রসারী চক্ষুর্দয় দর্শন করিয়াছেন। অপর একদিন ঠাকুরের শ্রীচরণে হাত বুলাইতে বুলাইতে তিনি অনুভব করিলেন যেন পরমহংসদেবের জন্মমাতা জগন্মাতা রূপে তাহাকে স্তন্যপান করাইতেছেন। অন্যদিকে রাত্রে ধ্যানকালে তিনি বোধ করিতেন তাহার আত্মা দেহ ছাড়িয়া ঊর্ধ্বলোকে চলিয়া আছে। বহু মনোরম দৃশ্য দেখিতে দেখিতে একটি সুন্দর প্রাসাদে উপস্থিত হইয়া দেখিলেন তথায় সর্বধর্মের প্রতীক ও মূর্ত বিকাশ রহিয়াছে। সেই প্রাসাদের এক বিরাট কক্ষে প্রবেশান্তে দেখিলেন চতুষ্পার্শ্বে বেদিতে বিভিন্ন ধর্মের দেবদেবী ও অবতারগণ বসিয়াছেন, আর মধ্যস্থলে দাঁড়াইয়া আছেন শ্রীরামকৃষ্ণ। ক্রমে সব দেবদেবী ও অবতার শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় বিরাট দেহে একীভূত হইলেন। এই সমস্ত শুনিয়া ঠাকুর বলিয়াছিলেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন হতে তুই অরূপের ঘরে উঠলি, আর রূপ দেখতে পাবি না। কালীপ্রসাদ যে শুধু দক্ষিণেশ্বরেই ঠাকুরের দর্শনে যাইতেন তাহাই নহে, ঠাকুর কলিকাতায় ভক্তগৃহে আসিলে তিনিও সেখানে মিলিত হইতেন। এইরূপে তিনি 1884 খ্রিস্টাব্দের 15 জুন কাকুরগাছিতে রামবাবুর উদ্যানে গিয়াছিলেন। 3রা জুলাই রথযাত্রার দিনে বলরাম মন্দিরে উপস্থিত ছিলেন এবং 1885 খ্রিস্টাব্দের 23 মে রামবাবুর কলকাতার গৃহে গিয়াছিলেন বলিয়া জানা যায়। শেষোক্ত দিনে কালীপ্রসাদ দক্ষিণেশ্বর হইতে ঠাকুরের সঙ্গে আসিয়া তাহার আদেশে নিরঞ্জনের সহিত নরেন্দ্রনাথকে ডাকিবার জন্য নরেন্দ্র ভবনে গিয়াছিলেন। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম হইতেই ঠাকুরের গলার ব্যথা আরম্ভ হইল। ঢোক গিলিতে, আহার করিতে, কথা বলিতে কষ্ট হয়, আর গয়ারে দুর্গন্ধ। গোলাপমা বললেন, কলিকাতার দুর্গাচরণ খুব বড় ডাক্তার, তাকে দেখালে রোগ সেরে যেতে পারে। বালক স্বভাব ঠাকুর উহাতেই রাজি হইলেন। কালীপ্রসাদ সেই দিন উপস্থিত ছিলেন। তিনি দক্ষিণেশ্বরে রাত্রিযাপনান্তে পরদিন প্রাতে লাটু ও গোলাপমার সহিত নৌকারোহণে পরমহংসদেবকে ডাক্তারের নিকট লইয়া গেলেন এবং পরে আবার দক্ষিণেশ্বরে ফিরাইয়া আনিলেন। ওই বৎসর ঠাকুর যেদিন পানিহাটির মহোৎসবে যান, কালী সেদিনও ঠাকুরের সঙ্গে ছিলেন এবং মহোৎসবান্তে নৌকাযোগে একই সঙ্গে সন্ধ্যার পর দক্ষিণেশ্বরে ফিরিয়াছিলেন। দক্ষিণেশ্বরের পর শ্যামপুকুর, লাটু ও কালী সেবক হইয়া ঠাকুরের সঙ্গে 1885 খ্রিস্টাব্দের অক্টোবরের প্রথম ভাগে কলকাতায় আসিলেন এবং দিন সাতেক বলরাম মন্দিরে থাকিয়া 55 নং শ্যামপুকুর স্ট্রিটের ভাড়া বাড়িতে গেলেন। কালী তদবধি গৃহ সম্পর্ক শূন্য হইয়া পরমহংসদেবের সেবায় আত্মনিয়োগ করিলেন। শ্যামপুকুরের পর তিনি ঠাকুরের সহিত কাশীপুরে চলিলেন 11 ডিসেম্বর 1885। এখানে পরমহংসদেবের আদেশে নরেন্দ্রনাথ প্রত্যেকের কার্যক্রম বাঁধিয়া দিয়াছিলেন। কালী 2 ঘণ্টা দিনে ও 2 ঘণ্টা রাত্রে সেবা করিতেন। দ্বীপ্রহরে ঠাকুরকে তেল মাখাইয়া গাড়ি বারান্দার ছাদের উপর রৌদ্রে জল চৌকেতে বসাইয়া স্নান করাইতেন এবং ওই সুযোগে শ্রীমুখ নিঃসৃত তত্ত্বকথা শুনিতেন। এই সময়ে নরেন্দ্রের প্রভাবে কালীর ভাবধারা কিরূপে পরিবর্তিত হইয়াছিল আমরা তাহার বিবরণ লীলা প্রসঙ্গ হইতে উদ্ধৃত করিলাম। আজ ফাল্গুনী শিবরাত্রি। বালক ভক্তদিগের মধ্যে 3-4 জন স্বামীজির সহিত স্বেচ্ছায় ব্রতোপবাস করিয়াছে। 10টার পর প্রথম প্রহরের পূজা, জপ ও ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়াই বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন। সঙ্গীদের মধ্যে একজন তাহার তামাক সাজিতে বাহিরে গমন করিল এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বসতবাটির দিকে চলিয়া গেল। এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল এবং তিনিও উহা অদ্য কার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সন্মুখোপবিষ্ট স্বামী অভেদানন্দকে বললেন, আমাকে খানিকক্ষণ ছুঁয়ে থাকত। ইতোমধ্যে তামাক লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্তর দ্বারা তাহার দক্ষিণ জানু স্পর্শ করিয়া রহিয়াছে।
ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে। 2-1 মিনিট কাল ওইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মীলন করিয়া বলিলেন, ব্যাস হয়েছে। কিরূপ অনুভব করলি? অভেদানন্দ: ব্যাটারি ধরলে যেমন কি একটা ভিতরে আছে জানতে পারা যায়, ও হাত কাঁপে, ওই সময় তোমাকে ছুঁয়ে সেইরূপ অনুভব হতে লাগল। পরে সকলে 2 প্রহরের পূজা ও ধ্যানে মনোনিবেশ করিলেন। অভেদানন্দ ওই কালে গভীর ধ্যানস্থ হইল। ঐরূপ গভীরভাবে ধ্যান করিতে আমরা তাহাকে ইতপূর্বে আর কখনো দেখি নাই। তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা এককালে লুপ্ত হইল। রাত্রি 4টায় চতুর্থ প্রহরের পূজা শেষ হইবার পরে স্বামী রামকৃষ্ণানন্দ পূজাগৃহে উপস্থিত হইয়া স্বামীজিকে বলিলেন, ঠাকুর ডাকিতেছেন। শুনিয়াই স্বামীজি বসতবাটির দ্বিতল গৃহে ঠাকুরের নিকট চলিয়া গেলেন। স্বামীজিকে দেখিয়াই ঠাকুর বললেন, কি রে, একটু জমতে না জমতেই খরচ? ওর ভিতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটা করলি বল দেখি। ও এতদিন এক ভাগ দিয়ে যাচ্ছিল, সেটা সব নষ্ট হয়ে গেল। 6 মাসের গর্ভও যেন নষ্ট হল। যা হোক, ছোড়াটার অদৃষ্ট ভালো। ফলে দেখা গেল অভেদানন্দ যে ভাব সহে পূর্বে ধর্মজীবনে অগ্রসর হইতেছিল, তাহার তো একেবারে উচ্ছেদ হইয়া যাইলই, আবার অদ্বৈত ভাব ঠিক ঠিক ধরা ও বুঝা কাল সাপেক্ষ হওয়ায় বেদান্তের দোহাই দিয়া সে কখনো কখনো সদাচার বিরোধী অনুষ্ঠান সকল করিয়া ফেলিতে লাগিল। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে যে কালী একবার ছিপ দিয়া মাছ ধরিতে লাগিলেন। পরমহংসদেব মানা করিলেও তিনি আত্মা কাহাকেও মারেন না, কাহারও দ্বারা হতও হন না ইত্যাদি গীতা বাক্য আবৃত্তি করিয়া নিজ কার্যের সমর্থন করিলেন। অতঃপর একদিন ঠাকুর শয্যায় শয়ন করিয়া কালীর সহিত আলাপ করিতেছেন। এমন সময় বিষম যন্ত্রণায় বলিয়া উঠিলেন, দেখ, বাইরে ওকে ঘাসের উপর দিয়ে চলতে বারণ কর, আমার বড় কষ্ট হচ্ছে, ও যেন আমার বুকের উপর দিয়ে মারিয়ে যাচ্ছে। কালী সেদিন প্রকৃত বেদান্ত অনুভূতির মর্ম বুঝিলেন, কিন্তু বুদ্ধির দ্বারা জাত তত্ত্বের অনুভূতি ক্ষেত্রে আত্মলাভ করা সময় সাপেক্ষ। তাই অষ্টাবক্র সংহিতা পাঠে কালীকে নীতিপরায়ণ দেখিয়া বুড়োগোপাল একদিন ঠাকুরকে জানাইলেন, কালী নাস্তিক হয়ে গেছে, কিছুই মানে না। তারপর ঠাকুর কালীকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই নাকি নাস্তিক হয়ে গেছিস? কালী নির্বাক। কিন্তু ক্রমে তিনি জানাইলেন যে তিনি ঈশ্বর, শাস্ত্র, লেকচার কিছুই মানেন না। ঠাকুর তাহার সরল ও নির্ভীক উত্তরে বিরক্ত না হইয়া বললেন, একদিন তুই সব মানবি। তুই একঘেয়ে হোসনি, আমি একঘেয়ে ভালোবাসি না। অবশেষে সেবা করার সুযোগে কালী একদিন ঠাকুরের নিকট ব্রহ্মজ্ঞান লাভের প্রবল আকাঙ্ক্ষা নিবেদন করিলেন। ঠাকুরও আশ্বাস দিয়া বলিলেন, তোর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। পরে ধ্যানযোগে তিনি একদা ওই জ্ঞানের আস্বাদ পাইয়া ঠাকুরের নিকট সবিশেষ জানাইলে তিনি বলিলেন, এই ঠিক ঠিক জ্ঞান। ইহার পর কালীর মন হইতে নাস্তিকতা চিরতরে বিদূরিত হইল। কাশীপুরে কালীর বৈরাগ্য একবার বিশেষভাবে পরীক্ষিত হইয়াছিল। ঠাকুর সেদিন বলিলেন, আজ তোর বাবা এসেছিল, বললে তোর মা কেঁদে কেঁদে সারা হচ্ছে, তা আমি অনুমতি দিচ্ছি, তুই বাড়ি গিয়ে থাক। কালী আদেশ পালন করিয়া বাড়িতে গেলেন এবং সেখানে পিতামাতার নিকট প্রচুর আদর যত্নও পাইলেন। কিন্তু অল্পক্ষণে যেন মনে হইল এই বিজাতীয় আবহাওয়ায় তাহার দম বন্ধ হইয়া আসিতেছে। বাধ্য হইয়া একরূপ দৌড়াইয়াই কাশীপুরে ফিরিয়া আসিলেন। ঠাকুর তাহাকে এত শীঘ্র সকাশে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে, তুই বাড়ি যাসনি? কালী সব খুলিয়া বলিলে ঠাকুর ঈষৎ হাসিয়া বলিলেন, বেশ করেছিস। একবার বিজয়কৃষ্ণ গোস্বামী সন্ন্যাসী বেশে কাশীপুরে আসিয়া বলিলেন যে তিনি গয়াধামের নিকট বরাবর পাহাড়ের এক গুহায় একজন হঠযোগী সাধু দেখিয়া আসিয়াছেন। ইহা শুনিয়া হঠযোগ শিক্ষায় উৎসুক কালী কাহাকেও না জানাইয়া
একাকী গয়া যাত্রা করিলেন। তিনি গয়া স্টেশনে নামিয়া নগ্ন পদে দীর্ঘ পাহাড়ি সংকীর্ণ পথ অতিক্রম করিয়া পাহাড়ের নিচে এক গ্রামে উপস্থিত হইলেন ও সেখানে শিব মন্দিরের ধর্মশালায় রাত্রি যাপন করিলেন। ধর্মশালায় এক সন্ন্যাসীর সহিত পরিচয় হওয়ায় তাহার হস্তলিখিত পুঁথি হইতে বিরজাহমের মন্ত্র ও পুরীনামা সন্ন্যাসী সম্প্রদায়ের পরিচায়ক মঠ মড়ি প্রভৃতি সংকেতগুলি লিখিয়া লইলেন। অবশেষে হঠযোগীর নিকট যাইতে উদ্যত হইলে গ্রামবাসীরা নিষেধ করিল, কারণ আগন্তুক দেখিলেই হঠযোগীর চেলা পাথর ছুড়িয়া মারে। ইহাতে পশ্চাৎপদ না হইয়া কালী সন্তর্পণে চলিয়া অকস্মাৎ একেবারে যোগী ও তাহার চেলার নিকট উপস্থিত হইলেন। প্রথমত যোগী ও শিষ্য তাহাকে মারিতে উদ্যত হইলেন, কিন্তু পরে তাহার সন্ন্যাসোচিত পরিচয় পাইয়া এবং তাহাকে শিক্ষার্থী জানিয়া থাকিতে দিলেন। কালী কিন্তু সহজেই বুঝিতে পারিলেন যে ইহারা অঘোরপন্থী এবং যোগ সম্বন্ধেও বিশেষ জ্ঞান নাই, সুতরাং তিনি ফিরিবার চেষ্টায় রহিলেন। এদিকে যোগী এমন উপযুক্ত শিষ্য পাইয়া ছাড়িতে চাহেন না। তখন কালী জল আনিবার ভান করিয়া কলসি হস্তে গুহা হইতে বহির্গত হইলেন এবং দূরে গিয়াই কলসি পরিত্যাগপূর্বক দ্রুত পদে নিচে নামিয়া গেলেন। অবশেষে কাশীপুরে ফিরিয়া ঠাকুরকে সবই জানাইলেন। ঠাকুর সস্নেহে বললেন, যত বড় সাধু বা সিদ্ধ যোগী যে যেখানে আছে আমি সব জানি। 4 খুঁট ঘুরে আয়, কিন্তু এখানে নিজের বুকে হাত দিয়া যা দেখছিস এমনটি আর কোথাও পাবিনি। অতঃপর মাস্তুলের পাখির দৃষ্টান্ত দিয়া তিনি বুঝাইয়া দিলেন যে তুলনা না করিলে প্রকৃত মহত্ব বুঝা যায় না। কাশীপুরে নরেন্দ্র সহিত তারক, কালী প্রভৃতি বৌদ্ধ মতের আলোচনা করিতেন ও গ্রন্থাদি পড়িতেন। ব্রাহ্ম সমাজের সাধু অঘোরনাথ প্রণীত বুদ্ধচরিতে ললিত বিস্তরের যেসব শ্লোক উদ্ধৃত ছিল, কালী তাহা কণ্ঠস্থ করিয়াছিলেন। এই বিষয়ে শ্রী লাটু মহারাজের স্মৃতিকথায় 197 পৃষ্ঠায় একটি ঘটনার উল্লেখ আছে। একদিন তো কালী ভাই ঠাকুরকে বুদ্ধদেবের কথা জিজ্ঞেস করলে কালী ভাইয়ের তখন ধারণা ছিল যে বুদ্ধদেব ঈশ্বর মানতেন না। একদিন তাই নিয়ে খুব তর্ক হলো। তাতে ঠাকুর বললেন, বুদ্ধদেব নাস্তিক কেন হবে গো? তিনি যে স্বরূপকে দেখেছিলেন সেখানে অস্থি নাস্তির মধ্যে অবস্থা। যাহা হোক, বুদ্ধের আলোচনায় মত্ত কালী একবার নরেন্দ্র ও তারকের সহিত বুদ্ধগয়ায় গমনপূর্বক 3-4 দিন তপস্যায় কাটাইয়া আসিলেন। শিবানন্দ প্রসঙ্গে দ্রষ্টব্য। কালীর সর্বদাই প্রবল জ্ঞান স্পৃহা ছিল। তিনি পরমহংসদেবের সেবার অবসরকালে সায়েন্স অ্যাসোসিয়েশনে ডাক্তার মহেন্দ্রনাথ সরকারের বক্তৃতা শুনিতে যাইতেন এবং কাশীপুর উদ্যানে বসিয়া ইংরেজ পণ্ডিতদের ধর্ম, ন্যায় ও দর্শন বিষয়ক গ্রন্থ পাঠ করিতেন। শ্রীরামকৃষ্ণের মর্তলীলা সমাপনান্তে 15ই ভাদ্র শ্রী শ্রী মা ও স্বামী যোগানন্দের সহিত কালী বৃন্দাবন যাত্রা করিলেন। তথায় অবস্থানের সুযোগে তিনি ভিক্ষাবৃত্তি অবলম্বনে বৃন্দাবন পরিক্রমায় বাহির হইলেন। প্রায় 21 দিন পরে পরিক্রমা শেষ হইল। অতঃপর কলিকাতায় ফিরিয়া তিনি বরাহনগর মঠে উঠিলেন। মঠের একটি ছোট ঘরে বাস করিয়া কালী মহারাজ অধিকাংশ সময় ধ্যান, জপ ও শাস্ত্র পাঠাদিতে কাটাইতেন। তাই ওই ঘরটির নাম হইয়াছিল কালী তপস্বীর ঘর। ওই সময়ে তিনি শ্রী শ্রী ঠাকুরের স্তোত্র রচনাও মন দিয়াছিলেন। ফলত তাহার সম্পূর্ণ জীবনই এই সময় আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ ছিল। তিনি নিরামিষ আহার করিতেন, জুতা পরিতেন না, নিমন্ত্রণে যাইতেন না, কাহারও সহিত মিশিতেন না এবং গীতা ও উপনিষাদির এক একটি শ্লোকের উপর দিনের পর দিন ধ্যান করিয়া উহার মর্মার্থ উদ্ঘাটন করিতেন। তিনি আহারের বিষয়ে উদাসীন ছিলেন বলিয়া শশী মহারাজ দরজায় ধাক্কা দিয়া ও ভর্ৎসনা করিয়া তাহাকে আহারে প্রবৃত্ত করিতেন। অতঃপর বরাহনগর মঠে যথাবিধি সন্ন্যাস গ্রহণান্তে তাহার নাম হইল স্বামী অভেদানন্দ। সন্ন্যাসের পরেও তাহার তপস্যাদি সমভাবেই চলিতে লাগিল। একদিন মধ্যাহ্নের পরে মাস্টার মহাশয় আসিয়া দেখিলেন বারান্দায় তপ্ত ধূলির উপর অভেদানন্দের দেহ অসার হইয়া পড়িয়া আছে। তিনি যোগীন মহারাজকে বলিলেন,
কালী মঠের কঠোরতা সহ্য করিতে না পেরে দেহত্যাগ করেছে। যোগানন্দ সহাস্যে বলিলেন, ও কি মরে? ওই শালা অমনি করে ধ্যান করে। 1887 খ্রিস্টাব্দে পরমহংসদেবের জন্মোৎসবের পরে স্বামী শারদানন্দ ও স্বামী প্রেমানন্দের সহিত কালী মহারাজ পুরীধামে যান এবং এমার মঠে আশ্রয় গ্রহণ করেন। ওই সময়ে বৈষ্ণব বাবাজিদের পরিত্যক্ত এক গুহায় তিনি কিছুদিন ধ্যান করিয়াছিলেন। 6 মাস ওই অঞ্চলে কাটাইয়া তাহারা ভাদ্র মাসে বরাহনগরে প্রত্যাগমন করেন। সন্ন্যাস গ্রহণের পর স্বামী অভেদানন্দ ও স্বামী অদ্ভুতানন্দ একবার শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের সহিত সাক্ষাৎ করতে গেলে নবীন সন্ন্যাসীদের আদর্শ ও প্রবীণদের ভাবধারা লইয়া এক তুমুল বিতর্ক আরম্ভ হয়। রামবাবুর বক্তব্য ছিল এই যে ঠাকুরকে ধরিয়া থাকিলেই সব হইল, শাস্ত্রাভ্যাসাদি নিষ্প্রয়োজন। আর নবীনদের মুখপাত্ররূপে স্বামী অভেদানন্দের বক্তব্য ছিল এই যে ঠাকুরকে ধরিয়া থাকিয়া ধ্যান ভজনাদি তো করিতেই হইবে, এতদ্ব্যতীত বিভিন্ন শাস্ত্র ও মতবাদের সহিত পরিচয় আবশ্যক। এই বিষয় লইয়া পরে অভেদানন্দকে ভক্তমহলে অনেক গঞ্জনা সহ্য করিতে হইলেও তিনি বিচলিত হন নাই। ফলত মঠ স্থাপনের প্রথমাবস্থায় তাহাদিগকে এরূপ বহু প্রতিকূল ভাবের সংস্পর্শে আসিতে হইয়াছিল। 1889 খ্রিস্টাব্দে স্বামী অভেদানন্দ এবং অপর কোনো গুরুভ্রাতা শ্রী শ্রী মায়ের সহিত আটপুর হইয়া কামারপুকুর ও জয়রামবাটি যান। সেখানে অভেদানন্দের মনে উত্তরাখণ্ড গমনের অভিলাষ জন্মে এবং শ্রী শ্রী মায়ের অনুমতি লইয়া স্বামী নির্মলানন্দের সহিত তিনি তীর্থ দর্শনে বহির্গত হন। উভয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরিয়া নগ্ন পদে চলিলেন। অভয়ানন্দের প্রতিজ্ঞা ছিল, অর্থ স্পর্শ করিবেন না, রন্ধন করিবেন না, জুতা বা জামা পরিবেন না, কাহারও বাড়িতে নিদ্রা যাইবেন না এবং 3 অথবা 5 বাড়িতে মধ্যাহ্নে ভিক্ষা করিয়া একাহারে থাকিবেন। এইরূপে চলিতে চলিতে তাহারা গাজীপুরে পৌঁছাইয়া পাওহারি বাবার সহিত আলাপাদি করিলেন। এখানে হরিপ্রসন্নবাবুর স্বামী বিজ্ঞানানন্দের সহিত তাহাদের সাক্ষাৎ হয়। অতঃপর তাহারা অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, উত্তরকাশী ও দেবপ্রয়াগাদি তীর্থভ্রমণান্তে বদ্রিকাশ্রমে উপস্থিত হইলেন এবং বদ্রীনারায়ণ দর্শনান্তে কেদারনাথে চলিলেন। এখানে এক পর্বত গুহায় কিয়ৎদিবস একাকী তপস্যা করিয়া অভেদানন্দ মহারাজ এক উদাসী সাধুর সহিত গোমুখে যাত্রা করিলেন। গোমুখী দর্শনান্তে তিনি আবার উত্তরকাশী যাইয়া যমুনোত্রী যান এবং তথা হইতে দেরাদুনের পথে ঋষিকেশে প্রত্যাবর্তন করেন। ঋষিকেশে অবস্থানকালে তিনি ঝুপড়িতে বাস করিয়া কঠোর তপস্যা আরম্ভ করেন এবং ধনরাজগিরির নিকট শাস্ত্রাধ্যয়ন করেন। তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া ধনরাজগিরি পরে স্বামী বিবেকানন্দকে বলিয়াছিলেন, অভেদানন্দ অলৌকিকী প্রজ্ঞা। দৈবক্রমে স্বামী অভেদানন্দ অচিরেই ব্রঙ্কাইটিস ও জ্বরে আক্রান্ত হইয়া শয্যাশায়ী হইলেন। তখন স্বামী শারদানন্দ ও সান্যাল মহাশয় সেখানে ছিলেন। তাহারা সেবার ভার লইলেন। পরে স্বামী বিবেকানন্দের নির্দেশানুসারে স্বামী নির্মলানন্দ তাহাকে গোপনে হরিদ্বারে লইয়া গিয়া কাশীর ট্রেনে তুলিয়া দিলেন। মার্চ 1890। কাশীতে আসিয়া তাহার রক্তামাশয় হইল এবং তিনি ডাক্তার প্রিয়বাবুর বাড়িতে থাকিয়া চিকিৎসা করাইতে লাগিলেন। অধিকন্তু তাহার সেবার জন্য একজন গুরুভাই স্বামীজির নির্দেশে গাজীপুর হইতে তথায় গেলেন। পরে স্বামী সদানন্দ সেবাভার গ্রহণ করিলেন। কালী মহারাজ আরোগ্য লাভান্তে সদানন্দের সহিত এলাহাবাদে ঝুঁসিতে যাইয়া তপস্যা করেন। ওই সময়ে তিনি সদানন্দকে বেদান্ত পড়াইতেন। অতঃপর সম্ভবত জুন মাসে তিনি বরাহনগরে যান। মঠে তিনি রাত দিন কেবল পড়াশোনা করিতেন। ফুরসত পাইলে নরেন্দ্রনাথের সহিত তর্ক জুড়িয়া দিতেন। তর্কে তিনি আটিয়া উঠতে পারিতেন না। তবে একদিন নরেন্দ্রনাথ একটু কোণঠাসা হইয়া বলিলেন, আজ এই পর্যন্ত, কাল ঠিক এখান থেকে শুরু হবে। পরদিন নরেন্দ্রনাথ এইরূপ অকাঠ্য যুক্তির অবতারণা করিলেন যে অভেদানন্দ হার মানিয়া বলিলেন,
নরেনকে একদিনও যুক্তি দিয়ে হারাতে পারলুম না। যুক্তি বিচারের ক্ষেত্র যাচাই হোক না কেন, যাহাই হোক না কেন, নরেন্দ্রর হৃদয় সর্বদাই অভেদানন্দের প্রতি প্রেমপূর্ণ ছিল। ওই দারিদ্র্যের দিনে সাধুদিগকে যথেষ্ট কায়িক শ্রম করিতে হইত, কিন্তু কালী মহারাজের অধ্যয়নপ্রবণ মন ওইসব ঝঞ্ঝাটে যাইতে চাহিত না। ইহাতে কেহ কেহ বিরুদ্ধ সমালোচনা করিলে একদিন স্বামীজি বলিয়াছিলেন, তোদের একটা ভাই যদি পড়াশোনা নিয়েই থাকে তো তোদের এত গাত্রদাহ কেন? নিয়ে আয়, তোদের কত হান্ডা আছে, আমি মেজে দিচ্ছি। ইহার কিছু পরেই স্বামী অখণ্ডানন্দের সহিত স্বামীজি হিমালয় ভ্রমণে নির্গত হইলেন এবং অভেদানন্দ কিছু পরে তীর্থ ভ্রমণে চলিয়া গেলেন। স্বামী অদ্ভুতানন্দ তখন বরাহনগর মঠে ছিলেন। তিনি ও অপরেরা তাহাকে থাকিয়া যাইতে পীড়াপিড়ি করিলেও তিনি স্বীয় সংকল্প ত্যাগ করিলেন না। কাশী, প্রয়াগ, দিল্লি, আগ্রা, চিত্রকূট, সরজু, জয়পুর, খেত্রী, আবু ও গিরনার প্রভৃতি তীর্থ ও দ্রষ্টব্য স্থান দেখিয়া স্বামী অভেদানন্দ জুনাগড় অভিমুখে অগ্রসর হইলেন। পথে পোরবন্দরে শঙ্কর পাণ্ডুরঙ্গ মহাশয়ের নিকট সংবাদ পাইলেন যে স্বামীজি ওই অঞ্চলেই আছেন। সুতরাং তাহার সহিত মিলিত হইবার আগ্রহে তিনি অবিলম্বে জুনাগড়ে উপস্থিত হইলেন এবং সৌভাগ্যক্রমে মনসুখরাম সূর্যরাম ত্রিপাঠী মহোদয়ের ভবনে তাহার সাক্ষাৎ পাইলেন। জুনাগড়ে কিছুদিন একসঙ্গে কাটাইয়া অভেদানন্দ দ্বারকাভিমুখে চলিলেন এবং স্বামীজি বোম্বাইয়ের দিকে অগ্রসর হইলেন। দ্বারকা ও প্রভাস দর্শনান্তে অভেদানন্দ মহারাজ জাহাজে মুম্বাই গেলেন এবং তথা হইতে মহাবালেশ্বরে উপস্থিত হইয়া নরোত্তম মুরারজি গোকুলদাসের গৃহে আবার স্বামীজিকে দেখিতে পাইলেন। অতঃপর তিনি পুনা, বরোদা, নাসিক ও দণ্ডকারণ্য দর্শন এবং তাপ্তি, গোদাবরী, কাবেরী প্রভৃতি পুণ্যতোয়া নদীতে অবগাহন করিয়া ক্রমে রামেশ্বরে উপনীত হইলেন। তথা হইতে তাঞ্জোর, ত্রিচিনাপল্লী, মাদুরা, কাঞ্চি, কুম্ভকোণম প্রভৃতি তীর্থদর্শনান্তে মাদ্রাজে জাহাজে উঠিয়া কলিকাতায় আসিলেন। তখন মঠ আলমবাজারে উঠিয়া আসিয়াছে। গুজরাতে ভ্রমণকারী স্বামী বিবেকানন্দ যদিও তাহাকে সাবধান করিয়া দিয়াছিলেন যে পাদুকা ব্যবহার করা আবশ্যক, তথাপি তিনি এ অঞ্চলে রিক্ত পদেই চলিতেন। আহার ও জলপান সম্বন্ধেও তিনি বিরাগী সাধুর ন্যায় উদাসীন ছিলেন। ইহার ফলে তাহার পায়ে গিনি ওয়ার্ম হয় এবং আলমবাজার মঠে আগমনের পর পা দুইটি ফুলিয়া রোগ ভয়ঙ্কর আকার ধারণ করে। এই রোগে তিনি 4 মাস শয্যাশায়ী ছিলেন এবং 7 বার তাহার প্রায় অস্ত্রোপচার করিতে হইয়াছিল। তখন স্বামী শারদানন্দ প্রমুখ গুরুভ্রাতারা তাহার বিশেষ সেবা করিয়াছিলেন। রোগ মুক্তির পর এইবারে তাহার নিকট মঠ জীবন বেশ আনন্দময় ছিল। তীর্থভ্রমণান্তে অনেকেই তখন মঠে অবস্থান করিতেছিলেন এবং মঠের উঞ্ছবৃত্তির অবসান হইয়া কতকটা সচ্ছলতা আসিয়াছিল। নূতন শতরঞ্চিতে বসিয়া রিডিং ল্যাম্পের সাহায্যে পাঠ করা তখন কঠিন ছিল না। স্বামী অভেদানন্দ এই পরিবর্তিত অবস্থার পূর্ণ সুযোগ লইয়াছিলেন। আমেরিকায় স্বামী বিবেকানন্দের সাফল্য লাভের পর বিদ্বেষপূর্ণ অনেক স্বদেশ ও দেশবাসী তাহার বিরুদ্ধে প্রচার আরম্ভ করিলে উহার প্রতিকারকল্পে 1894 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কলকাতার টাউন হলে যে সভা হয় তাহার অন্যতম উদ্যোক্তা ছিলেন স্বামী অভেদানন্দ। জনৈক প্রত্যক্ষদর্শী লিখিয়াছেন, কালী বেদান্তি এই সময় প্রাণপণ খাটিয়াছিলেন। উন্মাদের মতো দিবারাত্র কাজ করিয়া টাউন হলের সভা করিয়াছিলেন। এইরূপে কিছুকাল মঠে বাস করিয়া 1895 খ্রিস্টাব্দের শ্রীরামকৃষ্ণ জন্মোৎসবের কিছুদিন পরে তিনি পুনর্বার তীর্থ পর্যটনে নির্গত হন। 1896 খ্রিস্টাব্দে তাহার জীবনের এক নূতন পর্যায় আরম্ভ হইল। দীর্ঘ সাধনার ফলে তিনি যে শক্তি অর্জন করিয়াছিলেন, আজ তাহার বিকাশের সুযোগ ঘটিল। বিদেশে বেদান্ত প্রচারার্থে স্বামী বিবেকানন্দের আহ্বানে তিনি ওই বৎসর আগস্ট মাসের মাঝামাঝি গোলকুন্ডা জাহাজে লন্ডন যাত্রা করিলেন। প্রায় 5 সপ্তাহ পরে
লন্ডনে পৌঁছিয়া তিনি স্বামী বিবেকানন্দের বাসস্থান উইম্বলডনে মিস মুলারের বাড়িতে উপস্থিত হইলেন। লন্ডনে প্রায় 1 মাস অবস্থানের পর স্বামীজি অকস্মাৎ একদিন জানাইলেন যে খ্রিস্ট থিওজফিক্যাল সোসাইটিতে হিন্দু ধর্ম সম্বন্ধে তাহাকে বক্তৃতা করিতে হইবে। সমস্ত ব্যবস্থা ঠিক হইয়া গিয়াছে, কোনো পরিবর্তন অসম্ভব। অভেদানন্দ তো আকাশ হইতে পড়িলেন, অথচ স্বামীজি তাহাকে কিছুতেই ছাড়িবেন না জানিয়া তাহারই নির্দেশ মতো পঞ্চদশী অবলম্বনে প্রবন্ধ লিখিয়া তাহা আয়ত্ত করিতে লাগিলেন। অবশেষে 27 সেপ্টেম্বর তাহার জীবনের প্রথম বক্তৃতা হইয়া গেল। উহা শুনিয়া সকলেই আনন্দিত হইলেন এবং স্বামী অভেদানন্দের ভাবী প্রচারক জীবন যে অতি সমুজ্জ্বল সে বিষয়ে কাহারও সন্দেহ রইল না। আর সকলেই বুঝিলেন যে স্বামীজি লোক চিনিতে পারেন এবং তাহাদিগকে কার্যের উপযুক্ত করিয়া লইতে পারেন। আশ্চর্যে জ্ঞাতা কুশলানুশিষ্ট। নভেম্বর মাসে কার্যের সুবিধার জন্য স্বামীজি অভেদানন্দ ও গুডউইন 14 নং গ্রে কোর্ট গার্ডেন্সে ভাড়া বাড়িতে উঠিয়া আসিলেন এবং বক্তৃতার জন্য ভিক্টোরিয়া স্ট্রিটে একটি হল ভাড়া হইল। স্বামীজির এই গৃহে 3 মাস অবস্থানের সুযোগে অভেদানন্দকে ইংরেজ জীবনের জ্ঞাতব্য বিষয়সমূহ শিখাইয়া দিলেন। অভেদানন্দ স্বামীজির সাহায্যে ডয়সন, ম্যাক্সমূলার প্রভৃতি মনীষীর সহিত পরিচিত হইলেন এবং স্বামীজির নির্দেশে লন্ডন ও নগরোপকণ্ঠে বক্তৃতাদির সাহায্যে অভিজ্ঞতা সঞ্চয় করিলেন। স্বামীজির লন্ডন ত্যাগের পর স্বামী অভেদানন্দ স্টার্ডি মহোদয়ের আবাসে উঠিয়া আসিলেন। স্টার্ডি নিজে নিরামিষাশী ও কঠোরই ছিলেন। অভেদানন্দ উক্ত ভবনে তদনুরূপ জীবনী অবলম্বন করিলেন। তিনি হর্মপরি একটি উত্তাপহীন ও গবাক্ষশূন্য ক্ষুদ্র প্রকোষ্ঠে উপাধনাবিহীন কঠিন শয্যায় শয়ন করিতেন ও নিচের এক কক্ষে অধ্যয়নাদি করিতেন। এই আবাসস্থানকে ভিত্তি করিয়াই 1897 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি হইতে রীতিমতো বেদান্তের বক্তৃতা ও ক্লাস আরম্ভ হইল। পরন্তু লন্ডনের কার্য দীর্ঘকাল স্থায়ী হইল না। ওই বৎসর মধ্যভাগে তাহার আমেরিকা গমনের আহ্বান আসিল। স্বামীজি তখন ভারতে, এই প্রস্তাবে তাহারও সমর্থন ছিল। অতএব লন্ডনের কার্য পরিচালনার্থে স্বামীজি যে অর্থ রাখিয়া দিয়াছিলেন উহার দ্বারা টিকিট কিনিয়া স্বামী অভেদানন্দ 31 জুলাই আমেরিকাগামী জাহাজে আরোহণ করিলেন। 9 আগস্ট নিউ ইয়র্কে উপনীত হইয়া তিনি বেদান্ত সমিতির সম্পাদিকা মিস মেরি ফিলিপসের বাড়িতে উঠিলেন। পূর্ববৎসর লন্ডনে জাহাজ হইতে অবতরণকালে ঘটনাক্রমে অভ্যর্থনার জন্য আগত কাহাকেও দেখিতে না পাইয়া তিনি একাকী গন্তব্যস্থলে উপস্থিত হইয়া স্বীয় প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়াছিলেন। নিউ ইয়র্কেও অনুরূপ অবস্থায় অভেদানন্দ নিজেই স্বতন্ত্র ব্যবস্থা অবলম্বনে বাসস্থানে উপস্থিত হইয়া মিস ফিলিপসকে অবাক করিয়াছিলেন। নিউ ইয়র্কে তিনি প্রথম এক পক্ষকাল নগর পরিদর্শন করিয়া আমেরিকার জীবনের সহিত সুপরিচিত হইলেন। অবশেষে 25 আগস্ট বেদান্ত সমিতির পক্ষ হইতে তাহাকে অভিনন্দন দেওয়া হইল। সভায় স্বামী বিবেকানন্দের ছাত্রছাত্রী ও গুণগ্রাহী বন্ধুগণ উপস্থিত ছিলেন। আমেরিকা অবস্থানকালের প্রথম অবধি অভেদানন্দ স্বীয় কার্যক্ষেত্রকে একই স্থানে সীমাবদ্ধ না রাখিয়া সর্বত্র বিস্তার করিতে সচেষ্ট ছিলেন। নিউ ইয়র্কে আসার পথে কাউন্ট দাদমারের পত্নীর সহিত তাহার যে আলাপ হইয়াছিল সেই পরিচয়ের সুযোগে 27 আগস্ট ক্যারোলিনায় দাদমার দম্পতির গৃহে গমনপূর্বক তিনি 5 দিন কাটাইয়া আসিলেন। পরে 16 সেপ্টেম্বর স্বামীজির শিষ্যা ব্রহ্মচারিণী জ্যোতিমাতার মিস ওয়ান্ডোর গৃহে গমনান্তে 3টি সন্ধ্যায় 20-30 জন শ্রোতার সম্মুখে বেদান্তোচনা করিলেন। 14 অক্টোবর শ্রীযুক্তা অলি বুলের কেমব্রিজ স্থিত ভবনে যাইয়া সেখানেও 5 দিন থাকিলেন। স্বামী শারদানন্দ তখন আমেরিকায় ছিলেন। তিনি 27 সেপ্টেম্বর স্বীয় কর্মকেন্দ্র বস্টন হইতে নিউ ইয়র্কে আসিয়া অভেদানন্দের সহিত দেখা করিলেন। এতদ্ব্যতীত শ্রীযুক্তা হুইলারের আমন্ত্রণে
অবেদানন্দ মন্ট ক্লেয়ারে উপস্থিত হইলে সেখানেও উভয় গুরুভ্রাতার পুনর্মিলন হইল। এই সুযোগে উভয়ে বৈজ্ঞানিক আবিষ্কারক শ্রীযুক্ত এডিসনের গৃহে যাইয়া তাহার সহিত প্রায় 2 ঘণ্টা আলাপ করেন। উভয় গুরুভ্রাতারই তখন বিশ্বাস ছিল যে আমেরিকার কার্যের সাফল্যের জন্য নিরামিষাহার অত্যাবশ্যক এবং তাহারা ঐরূপই করিতেন। ইত্যবসরে 29 অক্টোবর স্বামী অবেদানন্দ নিউ ইয়র্কে যে প্রথম বক্তৃতা দিলেন, উহাতে উপস্থিত সকলেই বিশেষ প্রীত হইলেন। বক্তৃতান্তে তিনি ব্রুকলিনে যাইয়া জ্যোতিমাতার আতিথ্যস্কারপূর্বক সেখান হইতে নিউ ইয়র্কের কার্য চালাইতে লাগিলেন। কিছুদিন পরেই লেক্সিংটন এভিনিউয়ের একখানি বাড়ি সংগৃহীত হওয়ায় তিনি সেখানে চলিয়া আসিলেন। নিউ ইয়র্কের কার্যের সহিত তাহাকে নিয়মিতভাবে মন্টক্লেয়ারেও বক্তৃতা দিতে হইত। মন্টক্লেয়ারে তিনি নরওয়ে নিবাসী ও উত্তর মেরু অভিযানকারী মিস্টার নানসেনের সহিত পরিচিত হন। এতদ্ব্যতীত মিস্টার লেগেটের আমন্ত্রণে বহুবার তাহার বাড়িতে গিয়াও বহু গণ্যমান্য ব্যক্তির বন্ধুত্ব লাভে সমর্থ হন। ইহাদের মধ্যে মনস্তত্ত্ববিদ মিস্টার গেটস অন্যতম। এই সময়ে স্বামী অবেদানন্দ রাজযোগের ক্লাস করিতে এবং স্বয়ং শুধু দুধ ও ফলমূল খাইতে আরম্ভ করেন। তাহার ঐকান্তিক যত্ন ও প্রতিভায় নিউ ইয়র্কে বেদান্ত প্রচার ক্রমেই দৃঢ়মূল হইতে লাগিল। এই কার্যে তিনি উদারচেতা ধর্মযাজক ডাক্তার হিবার নিউটনের বিশেষ সাহায্য পাইয়াছিলেন। নিউটন তাহাকে স্বীয় পুস্তকালয়ে ব্যবহার করিতে দিতেন। নিজের গির্জার বক্তৃতার বিজ্ঞাপনের সহিত তাহার বিজ্ঞাপন পাঠাইতেন। নিজে বেদান্ত সমিতির অবৈতনিক সভ্য শ্রেণীভুক্ত হইয়াছিলেন। গির্জায় সমাগত উপাসকদিগকে স্বামী অবেদানন্দের নিকট পাঠাইতেন এবং অপরাপর ধর্মযাজকদের সহিত তাহার আলাপ করাইয়া দিতেন। ইহার পরে তিনি ধর্মযাজক ম্যাক আর্থারের সহিত পরিচিত হন। অচিরেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যাকসনের সহিত তাহার আলাপ হইল এবং অধ্যাপকের অনুরোধে তিনি বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে বক্তৃতা দিতে লাগিলেন। এখানে মনে রাখিতে হইবে যে কার্যের সাফল্যের জন্য এই সকল আলাপ পরিচয় অতি মূল্যবান হইলেও স্বামী অবেদানন্দের অনুপম উৎসাহ ও উদ্যমী ছিল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ জিনিস। স্বীয় প্রচারব্রত উদযাপনের জন্য তিনি কোনো কষ্টই গ্রাহ্য করিতেন না। প্রচণ্ড শীতের তুষারপাত অগ্রাহ্য করিয়াও নিয়মিত ক্লাস চালাইয়া যাইতেন। আবার এই সাফল্য দর্শনে ইহাও সিদ্ধান্ত করা চলিবে না যে বেদান্ত প্রচার সর্বত্র নির্বিবাদেই চলিতেছিল। বস্তুত এই সময়ে তাহাকে পুনঃ পুনঃ বহু বাধার সম্মুখীন হইতে হইয়াছিল। গোড়া ধর্ম সম্প্রদায় তো তাহার বিরোধিতা করিতেনি, শিক্ষিত অথচ ভারতীয় উদারভাবের সহিত অপরিচিত সমাজও মাঝে মাঝে এই বিরোধিতায় যোগ দিতেন। কিন্তু সত্যের জয় সর্বত্র। অবেদানন্দ গুরু কৃপায় এই সকল বিঘ্ন অতিক্রম করিয়াই চলিলেন। তাহার কার্যপদ্ধতি ছিল সর্বাপেক্ষা অল্প বাধার পথে চলা। এই জন্য তিনি বাইবেল শাসিত খ্রিস্টান সমাজে ধর্মতাদকদের অতুল প্রভাব আছে জানিয়া তাহাদের সহিত মিত্রতা স্থাপনকেই স্বীয় সাফল্যের উপায় স্থির করিলেন। কার্যত দেখা গেল যে তাহার ধারণা অমূলক নহে। ধর্মযাজকদের বন্ধুত্বের সাহায্যে তিনি সহজেই গণ্যমান্য সমাজে প্রবেশের সুযোগ পাইয়া তাহাদের মধ্যে বেদান্ত প্রীতি জাগাইয়া তুলিলেন। তাহার প্রচার প্রণালী শুধু বক্তৃতা বা ক্লাস করাতেই আবদ্ধ ছিল না। তিনি বহু ক্ষেত্রে বন্ধুদের বাড়িতে অবস্থানপূর্বক তাহাদের প্রীতির সম্বন্ধকে আরও নিবিড়তর করিয়া তুলিলেন। বক্তৃতাতেও বাগ্মিতার প্রতি তাহার তেমন দৃষ্টি ছিল না, যেমন ছিল যুক্তি ও তথ্য উদ্ঘাটনপূর্বক বিশ্বাস উৎপাদনের প্রতি। 1897 খ্রিস্টাব্দের অক্টোবর হইতে 1898 30 এপ্রিল পর্যন্ত 7 মাস সুকঠিন পরিশ্রমান্তে স্বামী অভেদানন্দ তখনকার মতো কাজ বন্ধ করিলেন এবং গ্রীষ্মে বিশ্রাম লাভের জন্য ওয়াশিংটনে গেলেন। সেখানে অন্যান্য খ্যাতনামা ব্যক্তিদের মধ্যে তিনি আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ম্যাকিনলের সহিত সাক্ষাৎ করেন। অতঃপর
ডাক্তার জেমসের আমন্ত্রণে কেমব্রিজ কনফারেন্সে যোগ দেবার জন্য তথায় গমন করিয়া শ্রীমতী অলি বুলের বাড়িতে আশ্রয় লইলেন। ওই সময় তিনি একদিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রফেসর জেমসের বক্তৃতা শোনেন। জেমস বেদান্তের একাত্মবাদ খণ্ডন করিয়া বক্তৃতান্তে অভেদানন্দকে কেমব্রিজ কনফারেন্সে একত্ব সম্বন্ধে বক্তৃতা দিতে বলেন। অভেদানন্দ ইহাতে সম্মত হন। কনফারেন্সে বক্তৃতা শেষে প্রশ্নোত্তর হইল। প্রশ্নগুলি জেমসের ছাত্ররাই করিলেন। সবার শেষে জেমস তাহার করমর্দনপূর্বক তাহার যুক্তিগুলির প্রশংসা করিলেন এবং স্বীয় ভবনে আহারের নিমন্ত্রণ করিলেন। উক্ত ভোজে আরও অনেক পণ্ডিত উপস্থিত ছিলেন। ভোজের প্রায় 4 ঘণ্টা ধরিয়া বহুতে একত্ব সম্বন্ধে আলোচনা হয় এবং জেমস মহোদয় স্বীকার করিতে বাধ্য হন যে একত্ববাদের পক্ষেও প্রবল যুক্তি আছে। তখনও নিউ ইয়র্কের বক্তৃতাকাল আরম্ভ হয় নাই। অতএব অভেদানন্দ এই সুদীর্ঘ অবকাশে বস্টন, কেমব্রিজ প্রভৃতি স্থান দর্শনান্তে হুইলার দম্পতির আমন্ত্রণ ক্রমে মন্টক্লেয়ারে তাহার নবপরিণীতা কন্যা ও জামাতাকে আশীর্বাদ করিতে গেলেন এবং তদনন্তর নায়াগ্রা জলপ্রপাত প্রভৃতি অনেক স্থান দেখিয়া তৃপ্তিলাভ ও অভিজ্ঞতা অর্জন করিলেন। অবশেষে তিনি বাফেলো শহর হইতে গ্রিন একারে উপস্থিত হইলেন এবং সেখানে নিয়মিতভাবে গীতা ব্যাখ্যা আরম্ভ করিলেন। তখনও তিনি নিরামিষাশী ছিলেন, কিন্তু বিদেশে উপযুক্ত রুচিকর ও পুষ্টিকর খাদ্যের অভাবে শরীর ক্রমেই দুর্বল হইয়া পড়িতেছে জানিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী লিখিয়া পাঠাইলেন, আহারাদি সম্বন্ধে আর তাদৃশ কঠোরতা করিবে না। তুমি সেখানে একদম নিরামিষ আহার না করিয়া উত্তম মৎস্যাদি আহার করিবে। ডাক্তার জেমসও তাহার শারীরিক অবস্থা জ্ঞাত হইয়া বলিয়াছিলেন, এভাবে এদেশে চলবে না। যখন যে দেশে থাকা যায় সে দেশের রীতি মেনে চলতে হয়। আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে। পুষ্টিকর খাদ্য না খেলে যে অসুস্থ হয়ে পড়বেন, এইসব উপদেশের ফলে তাহার কঠোরতা কিঞ্চিৎ শিথিল হইল। গ্রিন একার ছাড়িয়া তিনি বস্টন নগরে গেলেন। উহা দর্শনান্তে রোড দ্বীপের নিউপোর্ট দেখিয়া 9 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছিলেন। সেই রাত্রেই আবার লং আইল্যান্ডের ইস্ট হ্যাম্পটনে যাইয়া এপিস্কোপাল চার্চের মাননীয় ধর্মযাজক হিবার নিউটনের অতিথি হইলেন। সেখানে সপ্তাহকাল বাসের পর নিউ ইয়র্কে প্রত্যাবর্তন করিয়া পূর্ব পরিচিত অধ্যাপক হার্সেল পার্কারের সহিত হোয়াইট পর্বত আরোহণে চলিলেন। অতঃপর 30 সেপ্টেম্বর প্রত্যাবর্তন করিয়া তিনি মিস্টার লেগেটের অতিথি হইলেন। লেগেটদের স্টোনরিজের বাড়িতে 17 দিন বাস করিয়া তিনি তাহাদের নিউ ইয়র্কের বাড়িতে আসিলেন এবং একটি বোর্ডিং হাউসে বাসস্থান ঠিক করিলেন। এখানে থাকিয়া তিনি বেদান্ত প্রচারকে সুদৃঢ় ভিত্তিতে স্থাপন করার মানসে মিস্টার লেগেটের সভাপতিত্বে সংগঠিত বেদান্ত সমিতিকে 28 অক্টোবর দেশের আইন অনুসারে রেজিস্ট্রি করাইলেন। সমিতির জন্য 22তম স্ট্রিটের 109 নং পূর্ব অ্যাসেম্বলি হলটি ভাড়া করা হইল। এই হলে প্রথম বক্তৃতায় শ্রোতৃ সংখ্যা হইল 153। অভেদানন্দ জানিতে পারিলেন তিনি আমেরিকানদের হৃদয় জয় করিয়াছেন। এই পর্যন্ত আমরা স্বামী অভেদানন্দের প্রাথমিক কার্যের একটা ধারাবাহিক ক্ষুদ্র চিত্র অঙ্কিত করিলাম। অতঃপর এই প্রবন্ধে এরূপ সংক্ষিপ্ত বর্ণনা দেওয়াও সম্ভব হইবে না, কিন্তু পাঠক বুঝিয়া লইবেন যে তাহাকে অনেক ক্ষেত্রে এতদপেক্ষাও কঠিনতর অবস্থার সম্মুখীন হইতে হইয়াছিল এবং সর্বত্রই তিনি বিজয়মণ্ডিত হইয়াছিলেন। আমরা দেখিয়াছি যে তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য শিষ্যা ও পরিচিতদের পূর্ণ সাহায্য পাইলেও নিজের উদ্যমে বহু নূতন বন্ধু সংগ্রহ করিয়াছিলেন। কপর্দকহীন সন্ন্যাসীকে আহারাদির জন্য পরমুখাপেক্ষী থাকিতে হইলেও তিনি সর্বদা সর্বত্র সসম্মানে আহুত হইতেন এবং অতি সম্ভ্রান্ত পরিবারেও সাদরে গৃহীত হইতেন। তিনি প্রচারকার্যের জন্য সকলেরই যথাসাধ্য সাহায্য লইতেন,
আর তাহার জ্ঞান স্পৃহা তাহাকে বিভিন্ন অবস্থার মধ্য দিয়া লইয়া চলিয়াছিল। তার বন্ধুদের মধ্যে ছিলেন কবি, দার্শনিক, গায়ক, চিত্রকর, বৈজ্ঞানিক, আবিষ্কারক, পর্বতারোহক ইত্যাদি। এইরূপে ঘরোয়া আলোচনা, ক্লাস, বক্তৃতা, প্রশ্নোত্তর ইত্যাদির সাহায্যে তিনি স্বামীজীর প্রবর্তিত বেদান্ত প্রচারকে বহু বিস্তৃত করিয়া তুলিলেন। তাহার কোনো কোনো বক্তৃতা এত সুন্দর হইতেছিল যে উহা 2 বা ততোধিকবার পুনরাবৃত্তি করিতে হইয়াছিল। পুনর্জন্মবাদ সম্বন্ধে 3টি বক্তৃতা বিশেষ চিত্তাকর্ষক হওয়ায় জনৈক শ্রোতা নিজ ব্যয়ে উহার 2000 খানি ছাপিয়া বক্তাকে উপহার প্রদান করেন। ইহাই তাহার পুস্তক প্রকাশের ভিত্তি হইল। এই সকল গ্রন্থাদির আলোচনায় দেখা যায় যে স্বামী অভেদানন্দ বিষয়বস্তুর ব্যাখ্যায় অপূর্ব ক্ষমতা প্রদর্শন করিতেন। তিনি শ্রোতাদের চিরবদ্ধ সংস্কারে অযথা আঘাত না দিয়া এমন ধীর ও শান্তভাবে তাহাদিগকে স্বমতে আনিতে চেষ্টা করিতেন যে তাহারা জানিতেই পারিত না তাহারা কখন স্বমত পরিত্যাগ করিয়া নবমতে প্রতিষ্ঠিত হইয়াছে। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনের সহিত সুপরিচিত থাকায় তিনি তাহাদের চিরাভ্যস্ত চিন্তাধারায় চলিয়া তাহাদিগকে ক্রমে অজ্ঞাতসারে বেদান্ত মতে অধিরূঢ় করাইতেন। 1899 খ্রিস্টাব্দের 2 এপ্রিল তিনি 6 জন ছাত্র ও ছাত্রীকে ব্রহ্মচর্যে দীক্ষিত করিলেন। অতঃপর বক্তৃতার কাল শেষ হইলে বোর্ডিং হাউস ছাড়িয়া পূর্ববারের অবকাশকালের ন্যায় বিভিন্ন স্থানে বন্ধুদের বাড়িতে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন এবং সঙ্গে সঙ্গে নূতন বন্ধুলাভ, বক্তৃতা ও ভাব বিনিময়ে যত্নপর হইলেন। এই অবকাশকালেই তিনি লিলি ডেলে প্রেততত্ত্ববিদদিগের সভায় যোগদান করেন ও বক্তৃতা দেন। অধিকন্তু কয়েকটি প্রেতাবতরণ চক্রেও উপবেশন করেন। তারপর গ্রিন একার কনফারেন্সে বক্তৃতা প্রদানান্তে তিনি সেপ্টেম্বরের প্রারম্ভে বস্টনে পৌঁছিয়া খবর পাইলেন যে স্বামী বিবেকানন্দ পুনর্বার আমেরিকায় আসিয়াছেন। অতএব কাল বিলম্ব না করিয়া রিজলি ম্যানরে মিস্টার লেগেটের বাড়িতে স্বামীজি ও তৎসহ নবাগত স্বামী তুরীয়ানন্দের সহিত মিলিত হইলেন এবং 10 দিন ইহাদের সঙ্গসুখ উপভোগান্তে নিউ ইয়র্কে ফিরিয়া আসিলেন। নিউ ইয়র্কের বেদান্ত প্রচারের সঙ্গে অভেদানন্দ আরেকটি উল্লেখযোগ্য কার্য আরম্ভ করিয়াছিলেন। ও হইতেছে বালক বালিকাদিগের ক্লাস। তিনি হিতোপদেশাদি গ্রন্থ হইতে কাহিনী বিশেষ মনোনীত করিয়া তদ অবলম্বনে 1 ঘণ্টা কাল তাহাদের সহিত প্রতি শনিবার অপরাহ্নে গল্পগুজবে ব্যাপৃত থাকিতেন এবং ওইভাবে তাহাদের সুকুমার মনগুলিকে গড়িয়া তুলিতেন। ইহা খুবই চিত্তাকর্ষক ছিল এবং কোনো কোনো বালক বালিকা ইহার লোভে কষ্ট স্বীকার করিয়া দূর দূর স্থান হইতে হাঁটিয়াও আসিত। পরে স্বামী তুরীয়ানন্দ তাহাকে এই কার্যে সাহায্য করিতে আরম্ভ করেন। অভেদানন্দ নিউ ইয়র্কে আসিয়া প্রথমে মঠ মেমোরিয়াল হলে বক্তৃতা আরম্ভ করেন। 1898-99 5 মাস তিনি অ্যাসেম্বলি হলে বক্তৃতা দেন। 1899 খ্রিস্টাব্দের 22 অক্টোবর হইতে ম্যাডিসন অ্যাভিনিউতে অবস্থিত 59 নং স্ট্রিটের ট্যাক্সোডো হলে বক্তৃতা হয় এবং 146 নং ইস্ট 55 স্ট্রিটের বাড়িতে বেদান্ত সমিতির কার্যালয়াদি স্থাপিত হইয়া উহাতেই বিভিন্ন বিষয়ে ক্লাস চলিতে থাকে। 1900 খ্রিস্টাব্দের মে মাসের প্রারম্ভে বেদান্ত সমিতি 103 নং ইস্ট 58 স্ট্রিটের বাড়িতে উঠিয়া গেল। এখানেই স্বামীজি ইউরোপ যাইবার পথে আসিয়া স্বামী অভেদানন্দ ও তুরীয়ানন্দের সহিত বাস করিতে থাকিলেন। সমিতির নামে সমস্ত বাড়িটাই ভাড়া লওয়া হইয়াছিল। এই কার্যে অভেদানন্দের অসীম সাহসিকতার পরিচয় পাওয়া গিয়াছিল। ওই বাড়িতে আসার আগে অকস্মাৎ 30 এপ্রিল তিনি সংবাদ পাইলেন যে পূর্বের বাড়ি ছাড়িয়া দিতে হইবে। তদনুসারে 2 মে বাড়ি ছাড়িয়া পরিচিত জনৈক বন্ধুর নিকট গিয়া জানিলেন যে তাহার হাতে 58 স্ট্রিটের বাড়িখানা আছে। উহার ভাড়া মাসিক $75। হাতে টাকা নাই।
তথাপি ঠাকুরের উপর ভরসা করিয়া এবং মাত্র $10 টাকা অগ্রিম দিয়া তিনি তখনই সেই বাড়িতে প্রবেশ করিলেন। 1901 খ্রিস্টাব্দের বক্তৃতাগুলির কোনোটিতে শ্রোতৃ সংখ্যা 600 পর্যন্ত উঠিল এবং যোগের ক্লাসেও ছাত্র সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাওয়ায় 2 বার করিয়া ক্লাসের ব্যবস্থা করিতে হইল। এতদ্ব্যতীত বিভিন্ন সভা সমিতি প্রভৃতিতেও অবেদানন্দ বহু মনীষীর সমক্ষে বক্তৃতা করিতে আহুত হইতেন। এই সময় হইতে বক্তৃতা ঋতুতে এত অর্থ সমাগম হইতে লাগিল যে আগের মতো বক্তৃতার কয় মাস হইতেই বাড়ি ছাড়িয়া দেওয়ার আবশ্যক হইত না। এই বৎসর গ্রীষ্মাবকাশে তিনি বিভিন্ন স্থান দর্শনান্তে পশ্চিম উপকূলে শান্তি আশ্রমে স্বামী তুরীয়ানন্দের নিকট গমন করেন। অবেদানন্দ এখানে 6 দিন অবস্থান করিয়া 12 আগস্ট আশ্রম পরিত্যাগপূর্বক সান ফ্রান্সিসকো আসিলেন এবং ওই শহরেও পার্শ্ববর্তী স্থানগুলিতে পরিভ্রমণ, ঘরোয়া বৈঠক ও আলাপাদির সাহায্যে বেদান্ত প্রচার করিতে লাগিলেন। ওই সময়ে তিনি অধ্যাপক হাউসনের আমন্ত্রণে বার্কলে বিশ্ববিদ্যালয়ের ফিলোসফিক্যাল ইউনিয়নে প্রায় 400 শ্রোতার সম্মুখে 1.5 ঘণ্টা ব্যাপী বক্তৃতা করেন। এই ঋতুর ভ্রমণকালে ইহাই তাহার একমাত্র বক্তৃতা। ইহার পর পশ্চিমাঞ্চল ভ্রমণ শেষ করিয়া তিনি 7 অক্টোবর নিউ ইয়র্কে উপস্থিত হইলেন এবং 3 নভেম্বর হইতে আবার যথারীতি বেদান্ত সমিতির কার্য আরম্ভ করিলেন। এবারে বক্তৃতা ও ক্লাস কার্নেগি লাইসিয়ামে চলিতে লাগিল। অবেদানন্দ এখন দার্শনিক বলিয়া পরিচিত এবং রয়েস, জেমস, হাউইসন, ল্যান্ডম্যান প্রভৃতি পাণ্ডিত্যগ্রণী অধ্যাপকদের দ্বারা বিশেষ সম্মানিত। মিস্টার লেগেটের পদত্যাগের পর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হার্সেল সি পার্কার বেদান্ত সমিতির সভাপতি হইয়াছেন। রবিবাসরীয় বক্তৃতা, শিশু ক্লাস ও যোগ ক্লাস নিয়মিত চলিতেছে। প্রতি বৎসর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব যথাবিধানে অনুষ্ঠিত হইতেছে। বেদান্ত সমিতি হইতে পুস্তকাদি প্রকাশিত হইয়া বিক্রয় হইতেছে এবং সমিতির সভ্য ও বন্ধু সংখ্যা বহুগুণ বর্ধিত হইয়াছে। 1902 খ্রিস্টাব্দের প্রথম ভাগেও অনুরূপ কার্য পরিচালনা করিয়া 7 আগস্ট তিনি ইউরোপ যাত্রা করিলেন। প্রথমত ইংল্যান্ডে অবতরণ করিয়া তিনি স্কটল্যান্ডের গ্লাসগো প্রভৃতি নগর ও ইংল্যান্ডের বিভিন্ন স্থান দর্শন করিলেন। অতঃপর ফ্রান্স অতিক্রম করিয়া সুইজারল্যান্ডে উপস্থিত হইলেন। সেখানে জেনেভা হ্রদ দর্শন ও বিভিন্ন পর্বত শিখরে আরোহণজনিত অপূর্ব আনন্দানুভব করিয়া তিনি প্যারি হইয়া লন্ডনে আসিলেন এবং অনতিবিলম্বে 3 অক্টোবর নিউ ইয়র্কে যাত্রা করিলেন। নিউ ইয়র্কে আগমনান্তে তাহার প্রথম কার্য হইল আচার্য স্বামী বিবেকানন্দের স্মৃতিসভা আহ্বান করিয়া বীর সন্ন্যাসীর প্রতি তাহার আমেরিকাবাসী সকলের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন। সেদিন উদ্বেলিত হৃদয়ে অবেদানন্দ জানাইলেন স্বামীজির নিকট তাহারা কত ঋণী এবং সভায় স্বামীজিকে নিউ ইয়র্কের বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা বলিয়া অভিহিত করা হইল। স্মৃতিতর্পণের পর নিয়মিতভাবে বেদান্ত সমিতির কার্য চলিতে লাগিল। 1903 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি সমিতির বার্ষিক অধিবেশনে উপস্থিত কার্যবিবরণ হইতে দেখা গেল যে সমিতির সর্বাঙ্গীন উন্নতি হইয়াছে। সভ্য ও বন্ধু সংখ্যা আশাতীতরূপে বৃদ্ধি পাইয়াছে। অর্থব্যয় অপেক্ষাকৃত অধিক হইলেও কোষে কিছু সঞ্চিত রহিয়াছে এবং 5250 খানি পুস্তিকা ও 2500 খানি পুস্তক বিক্রয় হইয়াছে। অতঃপর বক্তৃতা কার্য সমাপ্ত করিয়া অবেদানন্দ 15 মে ইটালি ভ্রমণে বহির্গত হইলেন। এবারে ইটালি, সুইজারল্যান্ড ও বেলজিয়াম প্রভৃতি দর্শনান্তে তিনি 27 সেপ্টেম্বর আমেরিকাগামী জাহাজে উঠিলেন। অতঃপর 1903 খ্রিস্টাব্দের যে প্রচার ঋতু আরম্ভ হইল, উহাতে যোগ শিক্ষাদান আদি কার্যে তিনি এতই ব্যাপৃত হইয়া পড়িলেন যে বাধ্য হইয়া শিশু ক্লাসটি বন্ধ করিতে হইল। ওই বৎসর 18 নভেম্বর স্বামী নির্মলানন্দ নিউ ইয়র্কে পৌঁছিয়া
12 ডিসেম্বর হইতে সংস্কৃত ক্লাস আরম্ভ করিলেন এবং অন্যান্য কার্যেও অভেদানন্দকে সাহায্য করিতে লাগিলেন। পরবৎসর 4 মে বেদান্ত সমিতির 62 নং ওয়েস্ট 71 স্ট্রিটের প্রশস্ত বাড়িতে উঠিয়া গেল। এই বাড়ির হলে 300 শ্রোতার বসিবার আসন ছিল, সুতরাং এখন হইতে বাহিরে হল ভাড়া করার প্রয়োজন হইত না। 1904 খ্রিস্টাব্দের 28 জুন অভেদানন্দ পুনর্বার ইউরোপ যাত্রা করিলেন। এইবার উদ্দেশ্য অস্ট্রিয়া ও বাভেরিয়ার টাইরলের হাই আল্পস আরোহণ করা। ইউরোপ হইতে তিনি 16 অক্টোবর নিউ ইয়র্কে ফিরিলেন। 1905 খ্রিস্টাব্দের কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। 30 জানুয়ারি ব্রুকলিনে একটি বেদান্ত কেন্দ্র স্থাপনান্তর উহার কার্যভার স্বামী নির্মলানন্দের উপর অর্পিত হইল। ফেব্রুয়ারির প্রথম ভাগে স্বামী অভেদানন্দ কানাডায় বক্তৃতা উপলক্ষে গেলেন এবং কানাডার বিভিন্ন স্থান, আমেরিকার পশ্চিম উপকূল ও মেক্সিকো প্রভৃতি স্থানে ভ্রমণ ও বক্তৃতাদি করিয়া 27 অক্টোবর নিউ ইয়র্কে ফিরিলেন। এই বৎসর 14 নভেম্বর হইতে 19 নভেম্বর পর্যন্ত তিনি প্রতি মঙ্গলবার ব্রুকলিন ইনস্টিটিউটে ভারত সম্বন্ধে 3-4 শ্রোতার সম্মুখে যে সকল বক্তৃতা দেন, উহাই পরে ইন্ডিয়া অ্যান্ড হার পিপল, ভারত ও ভারতবাসী নামক পুস্তকাকারে প্রকাশিত হইয়া স্বদেশ ও বিদেশে তাহাকে ভারতীয় জাতীয়তা ও কৃষ্টির অন্যতম প্রতিনিধিরূপে সুপরিচিত করিয়া দেয়। 1906 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের বার্ষিক অধিবেশনে স্থির হইল যে সমিতির নিজস্ব বাটি নির্মাণ আবশ্যক। ওই বৎসর 27 জানুয়ারি স্বামী নির্মলানন্দ ভারতে ফিরিয়া গেলেন। ইহার কয়েক মাস পরে 16 মে স্বামী অভেদানন্দ ভারত যাত্রা করিলেন। ইতোমধ্যে তাহার অনুপস্থিতিতে নিউ ইয়র্কের কার্য পরিচালনের জন্য স্বামী বোধানন্দ 15 এপ্রিল মুম্বাই বন্দরে জাহাজে উঠিলেন এবং 1 জুন হইতে তাহার নেতৃত্বে নিউ ইয়র্কের কার্য আবার আরম্ভ হইল। এদিকে এই কয়েক বৎসরে বিপুল সাফল্য লইয়া স্বামী অভেদানন্দ 16 জুন কলম্বোতে পদার্পণ করিলে কলম্বোবাসীরা তাহাকে সমুচিত অভ্যর্থনা জানাইল। অতঃপর তিনি কান্ডি, জাফনা ও অনুরাধাপুরম দর্শন এবং নানা স্থানে বক্তৃতাদি করিয়া জাহাজে টিউটোকোরিন পৌঁছিলেন। সেখানেও অনুরূপ অভ্যর্থিত হইয়া ও বক্তৃতাদি করিয়া দাক্ষিণাত্যের প্রসিদ্ধ স্থানগুলির দর্শনে নির্গত হইলেন। অধিকন্তু সর্বত্র বেদান্তের মহিমাও প্রচার করিলেন। ওই অঞ্চলের মধ্যে ব্যাঙ্গালোরেই জনসাধারণের সর্বাধিক উৎসাহ দেখা গেল। দাক্ষিণাত্যের ভ্রমণ সমাপনান্তে 23 আগস্ট তিনি পুরীধামে উপস্থিত হইলে স্বামী ব্রহ্মানন্দ, শিবানন্দ ও প্রেমানন্দ তাহাকে স্টেশন হইতে জগন্নাথ দেবের মন্দিরে লইয়া গেলেন এবং পরে শশী নিকেতনে উপস্থিত করিলেন। দাক্ষিণাত্য ভ্রমণকালে স্বামী রামকৃষ্ণানন্দ প্রায় সর্বত্রই তাহার সঙ্গে থাকিয়া তীর্থ দর্শন, ভক্তদের সহিত আলাপ পরিচয়, বক্তৃতার আয়োজন প্রভৃতি সকল বিষয়ে তাহাকে সাহায্য করিতেছিলেন। কিন্তু একসঙ্গে নীলাচলে আসিতে পারেন নাই। 2-3 দিন পরে তিনিও আসিলেন। তীর্থশ্রেষ্ঠ জগন্নাথ ধামে এই গুরুভাতৃ সম্মেলনে যে আনন্দ স্রোত প্রবাহিত হইল, অভেদানন্দ তাহাতে কিয়দ্দিবস যথাভিরুচি অবগহন করিয়া 8 সেপ্টেম্বর কলকাতা যাত্রা করিলেন। স্বদেশাগত অভেদানন্দকে বঙ্গবাসীরাও সমুচিত সম্বর্ধনা জানাইল এবং তাহার মুখে বেদান্তের মহিমা শ্রবণ করিয়া তৃপ্ত হইল। অনন্তর 5 অক্টোবর তিনি পাটনা যাত্রা করিলেন এবং পাটনার পরে কাশী, আগ্রা, আলওয়ার ও আহমেদাবাদ হইয়া মুম্বাই পৌঁছিলেন। পথে বহু স্থানেই তাহাকে বক্তৃতা করিতে হইয়াছিল। অবশেষে 10 নভেম্বর 1906 তিনি স্বামী পরমানন্দকে সঙ্গে লইয়া আমেরিকা যাত্রা করিলেন। বেদান্ত সমিতির নিজস্ব গৃহ সংগ্রহের জন্য পূর্ব সংকল্পনা অনুযায়ী 1907 খ্রিস্টাব্দের 2রা মার্চ 105 ওয়েস্ট 80 নং স্ট্রিটের ভবনটি ক্রয় করা হইল। সমকালে অপর একটি আশ্রম স্থাপনের জন্য ওয়েস্ট কর্নওয়াল স্টেশন হইতে 4 মাইল দূরে 150 একর পরিমিত এক মনোরম স্থান ও
ও তৎসহ বাটি কৃত হইল। উহা বার্কশায়ার জেলার অন্তর্গত ও নিউ ইয়র্ক হইতে 150 মাইল দূরে। উদ্দেশ্য রহিল যে বেদান্ত প্রচারে নিয়ত স্বামীজীদের ইহা একটি বিশ্রাম স্থান হইবে। বেদান্তের ছাত্রছাত্রীরাও মধ্যে মধ্যে এখানে আসিয়া নির্জনে সাধন করিতে পারিবেন এবং সেখানে গ্রীষ্মাবকাশে শিক্ষাও চলিতে থাকিবে। ইতোমধ্যে স্বামী অভেদানন্দের প্রত্যাবর্তনান্তর স্বামী বোধানন্দ পিটসবার্গের বেদান্ত কেন্দ্রের ভার লইয়া তথায় চলিয়া গেলেও নবাগত স্বামী পরমানন্দকে নিউ ইয়র্কে রাখিয়া অভেদানন্দের পক্ষে ইউরোপ ভ্রমণাদির অসুবিধা হইল না। এইভাবে ওই বৎসর জুলাই মাসে তিনি ইংল্যান্ডে উপস্থিত হন এবং 29 আগস্ট পর্যন্ত তথায় অবস্থানান্তে আমেরিকায় ফিরিয়া আসেন। 1908 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি তিনি পুনর্বার ইংল্যান্ডে গমন করিলেন। এই যাত্রায় বক্তৃতা ব্যতীত যোগের ক্লাসও চালাইতে হইল। ক্রমে 1 জুলাই 22 নং কন্ডুইট স্ট্রিটে বেদান্ত সমিতির উদ্বোধন হইল। এই উদ্বোধন কার্যে ভগিনী নিবেদিতাও উপস্থিত ছিলেন। ইহার পর লন্ডনের কার্য সমাপনান্তে তিনি 21 আগস্ট নিউ ইয়র্ক পদার্পণ করিলেন। 1909 খ্রিস্টাব্দের প্রারম্ভেও তিনি পুনর্বার লন্ডনে গিয়াছিলেন। ওই যাত্রায় তিনি প্যারিতে 1 মাস ছিলেন এবং যথারীতি গীতা, রাজযোগ ও ধ্যানের ক্লাস চালাইয়াছিলেন। ওই বৎসর জুন মাসের শেষে তিনি নিউ ইয়র্কে ফিরিয়া আসেন। 1909 খ্রিস্টাব্দে তাহার অন্যতম প্রধান কাজ হইল ইন্দো আমেরিকান ভারত আমেরিকান ক্লাব সংগঠন। ইহাতে একদিকে যেমন ভারতীয় ছাত্রগণ সঙ্গবদ্ধ হইলেন, অপরদিকে তেমনি তাহারা আমেরিকানদের সহিত ঘনিষ্ঠ সম্বন্ধে আসিবার সুযোগ পাইলেন। বেদান্ত সমিতির বাড়িটি ক্রয় করিতে ঋণ হইয়াছিল। স্বামী অভেদানন্দ বিগত কয়েক বৎসর অধিকাংশ সময় বাহিরে থাকায় সমিতির সভ্য সংখ্যা ও আয় কমিয়া গেল। সুতরাং ধার শোধ করিবার জন্য অধিকাংশ কক্ষই ভাড়া দিয়া 1910 ডিসেম্বর মে মাস হইতে তিনি বার্কশায়ারের আশ্রমে যাইয়া বাস করিতে লাগিলেন এবং ভারতে ব্রহ্মানন্দজিকে পত্র লিখা জানাইলেন যে নিউ ইয়র্কের কার্যের সহিত তাহার আর সম্বন্ধ নাই, অতএব অপর কেহ যেন ওই কার্যের জন্য আসেন। স্বামী পরমানন্দ ইতপূর্বেই নিউ ইয়র্কের কর্ম পরিত্যাগ করিয়া বস্টনের কার্যে মন দিয়াছিলেন। কাজেই 1912 হইতে স্বামী বোধানন্দ নিউ ইয়র্কের কার্যভার প্রাপ্ত হইলেন। এদিকে বার্কশায়ারে সমাগত অভেদানন্দেরও কার্যের প্রসার হইতে লাগিল। সেখানেও নিত্য লোক সমাগম নিতান্ত অল্প ছিল না। এইভাবে দীর্ঘকাল দক্ষতার সহিত বেদান্ত প্রচার চালাইয়া কর্মক্লান্ত অভেদানন্দ স্বদেশে প্রত্যাগমনের জন্য ব্যাকুল হইলেন। সেই জন্য 1919 খ্রিস্টাব্দের প্রথম ভাগ হইতেই আমেরিকার কাজ গুটাইতে লাগিলেন। নভেম্বরে আশ্রম বিক্রয়ের জন্য বায়না হইয়া গেল এবং 15 ডিসেম্বর তিনি নিউ ইয়র্কে চলিয়া আসিলেন। সেখান হইতে অচিরে সান ফ্রান্সিসকোতে উপনীত হইলেন। এই শহরে তিনি পূর্ণ 1 বৎসর বেদান্ত আন্দোলন চালাইয়া 1920 অব্দের 21 ডিসেম্বর লস অ্যাঞ্জেলস যাত্রা করিলেন। পরবর্তী বৎসরের 19 জুন পর্যন্ত সেখানে নিয়মিতভাবে প্রচার কার্য চালাইয়া 27 জুলাই 1921 তিনি সান ফ্রান্সিসকো হইতে শেষবারের মতো ভারতে চলিলেন। পথে হনলুলুতে 11 হইতে 21 আগস্ট পর্যন্ত প্যান প্যাসিফিক এডুকেশন কনফারেন্সে যোগদান করিয়া আবার জাহাজ ধরিলেন এবং জাপান, হংকং ইত্যাদি দেখিয়া সিঙ্গাপুরে উপস্থিত হইলেন। অতঃপর সিঙ্গাপুর, কুয়ালালামপুর ও রেঙ্গুনে অভিনন্দিত হইয়া এবং বক্তৃতাদি করিয়া 10 নভেম্বর কলিকাতায় অবতরণ করিলেন। বেলুড় মঠে বাসকালে তাহাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ ইউনিভার্সিটি ইনস্টিটিউটে অভিনন্দিত করিলেন। পরবৎসরের প্রারম্ভে তিনি জামশেদপুরে বক্তৃতা করতে গেলেন এবং 13 ফেব্রুয়ারি স্বামী শিবানন্দের সহিত পূর্ববঙ্গ যাত্রা করিলেন। কিছুদিন পরেই বেলুড় মঠে প্রত্যাবর্তনপূর্বক স্বামী ব্রহ্মানন্দের দেহত্যাগ পর্যন্ত তথায় অবস্থান করিয়া শিলং ও কামাখ্যা দর্শনে নির্গত হইলেন। আমেরিকা হইতে সদ্য প্রত্যাগত প্রথিতযশা শ্রীরামকৃষ্ণ শিষ্য
অবেদানন্দ যেখানে যাইতেন সেইখানেই উৎসাহ উদ্দীপিত হইত এবং তাহাকেও বক্তৃতা ও উপদেশাদির দ্বারা লোকের আধ্যাত্মিক ক্ষুধা মিটাইতে হইত। শিলং এবং গৌহাটিতেও ইহার ব্যতিক্রম হয় নাই। শিলং হইতে ফিরিয়াই তিনি তিব্বত ভ্রমণে বহির্গত হইলেন। তিব্বত যাত্রার পথে তিনি কাশী, লাহোর ও রাওলপিন্ডি দেখিয়া শ্রীনগরে উপনীত হইলেন এবং তথা হইতে যাত্রা করিয়া প্রায় 2 মাস পরে হেমিস গুম্ফায় পৌঁছিলেন। এখান হইতে শ্রীনগরে ফিরিতে তাহার আরও 1 মাস লাগিয়াছিল। তদনন্তর তক্ষশিলা ও পেশোয়ার দর্শনান্তে তিনি হৃষিকেশে গেলেন। পুণ্য স্মৃতিপুত এই ক্ষেত্র দর্শনপূর্বক কঙ্খল হইয়া তিনি কলিকাতায় ফিরিলেন। পূর্ণোদ্যমী প্রচারকের পক্ষে সর্ববিষয়ে অনুকূল আমেরিকার নগরসমূহে দীর্ঘকাল বেদান্ত আন্দোলনে নিযুক্ত অবেদানন্দ বুঝিয়াছিলেন যে মহানগরী হইতে দূরে চিরভ্যস্ত জীবনযাপনের প্রতিকূল ও প্রচারের উপযুক্ত সুযোগবিহীন ক্ষুদ্র গ্রাম বেলুড়ে পড়িয়া থাকিলে তাহার জীবনকে পঙ্গু করা হইবে। এতদ্ব্যতীত বহু সংখ্যক গ্রন্থ ও বহুবিধ দ্রব্যাদি লইয়া স্বল্প পরিসর মঠবাটিতে বাস করাও আয়াসসাধ্য ছিল। অতএব ভাবিয়া স্থির করিলেন যে কলিকাতায় একটি বেদান্ত কেন্দ্র স্থাপন অত্যাবশ্যক। এই অভিপ্রায় অনুসারে 1923 অব্দের 20 ফেব্রুয়ারি তিনি 45B মেছুয়া বাজারের ভাড়াটে বাড়িতে পরিকল্পিত কেন্দ্রের প্রতিষ্ঠা করিলেন। এই বাড়িতে 2.5 মাস বাস করিয়া তিনি তাহার চিরাচরিত প্রথায় বক্তৃতা, আলাপ আলোচনা ও দীক্ষাদির সাহায্যে বেদান্ত আন্দোলন চালাইতে লাগিলেন। তারপর তিনি 1 মে হইতে 11 নম্বর ইডেন হসপিটাল রোডের বাড়িতে উঠিয়া গেলেন। এখানে ক্রমে ত্যাগী শিষ্যদের আগমন হইতে লাগিল এবং এখানেই বেদান্ত সমিতির যথার্থ গোড়াপত্তন হইল। 1924 অব্দে দার্জিলিং যাইয়া তিনি একটি আশ্রম প্রতিষ্ঠার জন্য রুবি কটেজ নামক 2খানি গৃহ সমেত 1 খণ্ড ভূমি ক্রয় করিলেন। পরে গৃহাদির আবশ্যক পরিবর্তনান্তে 1925 অব্দের কার্তিক মাসে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম প্রতিষ্ঠিত হইল। এদিকে কলিকাতার বেদান্ত সমিতির কার্য প্রসার পাইয়াছে। সুতরাং বৃহত্তর বাটির আবশ্যক হওয়ায় স্বামী অভেদানন্দ সদল বলে 40 নং বিডন স্ট্রিটে উঠিয়া আসিলেন। ইতোমধ্যে ভারতীয় জীবনের সহিত পুনঃ সংযোগ স্থাপনের ফলে জনসাধারণের প্রয়োজন সম্বন্ধে তিনি অধিক অবহিত হওয়ায় তাহার কর্মধারা কিঞ্চিত পরিবর্তিত হইল। তিনি স্থির করিলেন যে এই দরিদ্র দেশে সমিতির কর্মবৃন্দকে বেদান্ত প্রচারের সহিত শিক্ষা ও সমাজ সেবায়ও আত্মনিয়োগ করিতে হইবে। এইরূপে দার্জিলিং ও কলিকাতার কেন্দ্রদ্বয় সমাজ কল্যাণেও যথাসম্ভব আত্মোৎসর্গ করিল। বস্তুত রামকৃষ্ণ মিশনের সহিত সমিতির শুধু ভাবগত ঐক্যই রক্ষিত হইল না, কার্যত সহযোগিতা চলিতে থাকিল। এতদ্ব্যতীত স্বামী শিবানন্দ ও শারদানন্দ প্রভৃতি প্রাচীন সন্ন্যাসীদের সমিতিতে আগমন ও অবেদানন্দের বেলুড় মঠে প্রায়শ গমনের দ্বারা সংযোগসূত্র দৃঢ়কৃত হইল। 1926 মার্চ মাসে এই হৃদ্যতার বহিঃপ্রকাশ রূপে বেদান্ত সমিতিতে একটি সাধু সম্মেলন হইল এবং স্বামী শিবানন্দ প্রমুখ বেলুড় মঠের ও কলকাতাস্থ অপর সব মঠের সাধুগণ বেদান্ত মঠে আসিয়া আহার করিলেন। কিন্তু এইরূপ বিবিধ প্রচেষ্টা সত্ত্বেও বেদান্ত সমিতি ক্রমেই রামকৃষ্ণ মঠ ও মিশন হইতে সম্পূর্ণ পৃথক হইয়া গেল। পরিশেষে শুধু স্বামী অবেদানন্দের সহিত মঠ ও মিশনের ব্যক্তিগত সম্বন্ধ রক্ষিত হইল। 1926 খ্রিস্টাব্দের উল্লেখযোগ্য ঘটনা বেদান্ত সমিতির মুখপত্র বিশ্ববাণীর প্রকাশ এবং 1929 সর্বশ্রেষ্ঠ ঘটনা সমিতির জন্য 16 নং রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে 11 কাঠা জমি ক্রয় করিয়া বাটি নির্মাণের সুবিধার জন্য সমিতিকে ওই রাস্তার 13 নং বাড়িতে তুলিয়া আনা। এই সময়তে দেখা গেল যে স্বামী অবেদানন্দের দৈনন্দিন কার্যে আর তেমন মন নাই। তিনি যেন স্বীয় সন্তানদিগকেই সর্বকার্য সম্মুখে ঠেলিয়া দিয়া নিজে পশ্চাতে চলিয়া যাইতে সচেষ্ট। অতঃপর তিনি প্রধানত দার্জিলিংয়ে বাস করিতে লাগিলেন এবং মধ্যে মধ্যে ভক্তদের আহ্বানে কলিকাতায় আসিয়া তাহাদের আধ্যাত্মিক পিপাসা মিটাইতে লাগিলেন।
স্বামী ব্রহ্মানন্দজি এক সময়ে বলিয়াছিলেন, কালী যখন তার বাইরের কাজ কমিয়ে দেবে তখনই তার আধ্যাত্মিক শক্তির বিকাশ লোকে বুঝতে পারবে। বর্তমানে তাহাই ঘটিল। দিগ্বিজয়ী পণ্ডিত আজ সরল শিশুর ন্যায় সকলের সঙ্গে এমনভাবে মিশিতে লাগিলেন যেন তিনি তাহাদেরই একজন। দূর হইতে বক্তৃতার ছটায় মুগ্ধ করা আজ তাহার কাজ নয়। এখন ভক্তগণের অন্তরে প্রবেশপূর্বক তাহাদিগকে শ্রীরামকৃষ্ণভাবে অনুপ্রাণিত করাই তাহার জীবনের শেষ ব্রত। 1932 খ্রিস্টাব্দে নূতন মঠের একতলা সম্পূর্ণ হইলে সমিতি উহাতে উঠিয়া আসিল, কিন্তু স্থানের অপ্রাচুর্যবশত স্বামী অভেদানন্দ তখনও দার্জিলিংয়েই রহিয়া গেলেন। 1934 শেষ ভাগ হইতে তিনি কলিকাতার অর্ধসমাপ্ত আশ্রম ভবনে বাস করিতে আরম্ভ করিলেন এবং কয়েক মাস পরেই 6 মার্চ 1935 আশ্রমের ভূমিতে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি স্থাপন করিলেন। কলকাতা ও দার্জিলিংয়ের আশ্রম দুইটিতে দেবোত্তর সম্পত্তি করিয়া দিবার আকাঙ্ক্ষা দীর্ঘকাল যাবৎ তাহার মনে ছিল, কিন্তু কলিকাতার সম্পত্তি ঋণভারে জর্জরিত থাকায় উহাকে আপাতত দেবোত্তর করিতে পারিলেন না। 1936 মে মাসে দার্জিলিংয়ের আশ্রমটিকে ঐরূপ করিয়া দিলেন। তখন শ্রীরামকৃষ্ণ শতবার্ষিক উৎসব চলিতেছিল। 1937 1 মার্চ তিনি টাউন হলে পার্লামেন্ট অব রিলিজিয়ানের উদ্বোধন সভায় সভাপতিত্ব করিলেন। সেদিন তাহাকে 2 বার বক্তৃতা দিতে হইয়াছিল। ইহার পরদিন তিনি লিখিত প্রবন্ধ পাঠ করেন। ইহাই তাহার শেষ অভিভাষণ। ইতোমধ্যে বেদান্ত সমিতিতে মন্দিরের কার্য শেষ হইয়া গিয়াছে। 2 মার্চ শ্রীরামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে তিনি কলিকাতার আশ্রমে বিবেকানন্দ স্মৃতিভবনের দ্বারোদ্ঘাটন করিলেন। দার্জিলিংয়ের আশ্রমে তখনও শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠা হয় নাই, তাই তিনি সেখানে যাইয়া 29 আগস্ট শ্রী শ্রী ঠাকুরের পট প্রাণ প্রতিষ্ঠা করিলেন। ইহাই তাহার শেষ দার্জিলিং গমন। অতঃপর কলিকাতায় ফিরিয়া আসিয়া আর মাত্র 1.5 বৎসর তিনি মর্তধামে ছিলেন। কলিকাতায় ফিরিবার কিয়ৎকাল পরেই সমিতির পক্ষ হইতে সমস্ত সম্পত্তি তাহার নামে হস্তান্তর করিয়া দেওয়া হইল এবং তিনিও 1939 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের শুভ জন্মতিথিতে উহা দেবোত্তর সম্পত্তি করিয়া দিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিলেন। তাহার জীবনের আরেকটি অসমাপ্ত কার্য ছিল তাহার অপ্রকাশিত বক্তৃতাবলী একবার দেখিয়া দেওয়া। সুতরাং আহারের পর প্রতি রাত্রে প্রধান প্রধান বক্তৃতাগুলির পাঠ চলিতে লাগিল। তিনি শুনিয়া মাঝে মাঝে সংশোধন করিয়া দিতে লাগিলেন। জীবনের কর্মসমাপনান্তে শেষ 1.5 বৎসর তিনি প্রায় শয্যাগত ছিলেন বলিলেই চলে। তবে সমাগত কাহাকেও তিনি ফিরিয়াইয়া দিতেন না। শয্যায় শুইয়াই সকলকে অমায়িক ব্যবহার ও আলাপে আপ্যায়িত করিতেন। নন্দোৎসবের পরদিন 8 সেপ্টেম্বর 1939 সকালে 8:16 তিনি সমাধিযোগে মহাপ্রয়াণ করিলেন। সংবাদ পাইয়া চারিদিক হইতে বন্ধুবান্ধব ও শিষ্যেরা সমাগত হইলেন। বেলুর মঠ ও উদ্বোধনাদি কলকাতার মঠগুলি হইতেও সাধুরা আসিয়া শেষ দর্শন করিয়া গেলেন এবং শেষকৃত্যে যোগ দিয়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ করিলেন। তাহারই অভিপ্রায় অনুসারে কাশীপুরের শ্মশানে শ্রী শ্রী ঠাকুরের সমাধি মন্দিরের ঠিক উত্তরেই পুষ্পমাল্য ও চন্দনাদিতে ভূষিত হইয়া তাহার দেহ চন্দন কাষ্ঠে সজ্জিত চিতাগ্নিতে আহুত হইল। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজজির জীবন কথা এখানেই শেষ হচ্ছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।